ওকে। ধন্যবাদ সবাইকে। আমি ব্রাসেলস বেলজিয়াম থেকে আজকে আপনাদের আইএলটিএস এর উপরে একটি ফ্রি ক্লাস নেবার জন্য সবাইকে লিংক দিয়েছিলাম। যারা যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি যদি ক্লাসটা পুরোটা ফলো করেন তাহলে আশা করা যায় যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এবং ওইটাকে যদি আবার অ্যাপ্লাই করেন তাহলে আশা করা যায় যে রেজাল্ট আরো ভালো করতে পারবেন। শুধু আইএলটিএস এর ক্ষেত্রে না, আপনার পুরো হোল একাডেমিক রিডিং এর ক্ষেত্রে, ইংলিশ রিডিং এর ক্ষেত্রে, একাডেমিক পেপার রিডিং এর ক্ষেত্রে এটা আপনাকে ব্যাপক ইমপ্রুভমেন্ট এনে দিবে বিধায় আমি আশা করি। এবং আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে, জুম এ আপনারা দেখবেন যে হ্যান্ড রেইজ একটা অপশন রয়েছে। সো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আমি দেখতে পাবো যে আপনার কোনো কোশ্চেন আছে, তাহলে অবশ্যই আমি সেই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ক্লাসটি একটি লেন্দি হইতে পারে। সো আমি আশা করব যে ক্লাসটিতে লেগে থাকার চেষ্টা করবেন যদি শেখার আগ্রহ থাকে। আদারওয়াইজ পরবর্তীতে ভিডিওটি পাবেন কিনা বলতে পারছি না। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তোবা আমি ইউটিউবে আপলোড দিতেও পারি, নাও দিতে পারি, বলতে পারছি না। সো এটাই, আমরা শুরু করি আমাদের ক্লাস। আইএলটিএস রিডিং প্রিপারেশন 2025। তো এখনকার সময় এসে আইএলটিএস এক্সাম কেমন হচ্ছে, আইএলটিএস এর এক্সামের প্যাটার্ন কেমন, এবং আইএলটিএস থেকে প্রিপারেশন নিয়ে অনেকে আমেরিকা বা কানাডা বা ইউরোপের অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে আসতে চান, তাদের ক্ষেত্রে জিআরই দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তো আইএলটিএস থেকে জিআরই এর যে রিডিং সেকশনটা থাকে সেটা আরো বেশি অ্যাডভান্সড। সো সেই ওয়েগুলোতে পরপর পরপর আমি হয়তো বা আপনাদেরকে দেখিয়ে যাবার চেষ্টা করব, এবং প্র্যাকটিক্যাল ওয়েতে আপনারা এটাকে কিভাবে শিখতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন সেটাও আমি বলবার চেষ্টা করব। সো আশা করা যায় যে আপনারা পুরো ক্লাসটিতে লেগে থাকবেন। লেগে থাকলেই সফলতা আসবে। ওকে। সো আমি ছোট একটি স্লাইড প্রিপেয়ার করেছি, এবং এইটা থেকেই একটু মোটামুটি দেখানোর চেষ্টা করব। যদি আপনারা দেখতে পান তাহলে একটু চ্যাট বক্সে লিখবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন স্ক্রিনটা। ওকে, থ্যাংক ইউ, এভরিথিং ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমি প্রথমে একটু দুটো ভিন্ন ভিন্ন জিনিসের পরিচয় করিয়ে দেই, কিন্তু সর্বশেষ তাদের মিলন ক্ষেত্র একই। আইইএলটিএস এবং সিইএফআর। সিইএফআর হচ্ছে আপনার কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কের একটা সিস্টেম, যেখানে আপনি ইউরোপের যেহেতু 27টি দেশ রয়েছে, 27 কান্ট্রিজ, এবং সেই সমস্ত জায়গাগুলিতে এক এক দেশে আপনার এক এক রকম ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। পর্তুগালে পর্তুগিজ, স্পেনে স্প্যানিশ, ফ্রান্সে ফ্রেঞ্চ, জার্মানিতে ডয়েচ, নেদারল্যান্ডসে আপনার ডাচ। এছাড়া আপনি আরো যদি অন্যান্য কান্ট্রিগুলোতে যান সেক্ষেত্রে আপনি ভাষার ভিন্নতা দেখতে পাবেন। অপরদিকে আয়ারল্যান্ড এবং লন্ডনে, আপনার ইউকেতে, সেখানে আপনার ইংলিশ ইউজড হয়। অপরদিকে আপনার ডেনমার্কে ড্যানিশ ইউজ হয়। সো এরকম ইউরোপের এক এক দেশে এক এক ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। তো এখন আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান, আপনি শুরু থেকে শুরু করে টুকটুক করে শিখতে শিখতে আপনি ধাপে ধাপে কি করতে চান, আপনি একেবারে নেটিভদের মতো কথা বলতে চান, সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ শিখে একজন প্রো বা অ্যাডভান্সড ইউজার হতে পারেন, সেই যে এক্সামের ফরম্যাট এবং লার্নিং মেথড সেটা হচ্ছে সিইএফআর। আর আইএলটিএস হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যেটাতে শুধুমাত্র ইংরেজি, এককভাবে ইংরেজি আপনাকে শেখানো হয়ে থাকে। সো এবং ওই জায়গাটাতে আপনাকে এক্সামের একটা ফরম্যাট যাতে টেস্ট করা হয় যে আপনার লেভেল কতটুকু হয়েছে। তাহলে শুধুমাত্র আমরা ইংরেজি যেহেতু এখানে শিখছি, তো শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে আইএলটিএস এবং সিইএফআর দুটো মেথডই আমরা ইউজ করে প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে ব্যান্ড 7 আপ, 7, 7.5, 8 এটা পাওয়া যায়, সেই দিকে আমাদেরকে আগাইতে হবে। সো এটা হলে সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়েতে যে কোনো একজন স্টুডেন্ট ভালোভাবে শিখতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে ইউরোপে আসবার পর, অনেকগুলি দেশ ঘুরবার পর,
অনেকগুলি ল্যাঙ্গুয়েজ সেন্টার করবার পর আমার কাছে এটা মনে হয়েছে। এবং এইটাকে যদি আমরা সুন্দর করে অ্যাপ্লাই করতে পারি, দেখবেন যে আপনার রেজাল্ট ভালো হচ্ছে। এটা একেবারেই কঠিন কিছু না, এটা প্র্যাকটিক্যাল ওয়েতে শেখা। আমি একটু দেখানোর চেষ্টা করব, আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন। সো আপনার সিইএফআর লেভেল, যেটা কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স যেটা বললাম, সেটাতে আপনি খেয়াল করেন আমরা যারা আমাদের দেশে রয়েছি, ছোটবেলা থেকেই কম বেশি ইংরেজি শিখেছি। তো সেই ক্ষেত্রে আমাদের যে বেসিক ইউজারের যে লেভেলটা, A1 এবং A2, এই লেভেল আমরা কম বেশি মোটামুটি সবাই কমপ্লিট করে এসেছি। এখন আমরা যদি আসলে এক্সাম দেই, তাহলে কেউ কিন্তু নর্মালি ব্যান্ড 4 এর নিচে আমরা কিন্তু কেউ কখনো স্কোর করি না, হয় না, নর্মালি হয় না। তার অর্থ হচ্ছে এই বেসিক ইউজারের যে লেভেল, সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আপনি যখন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান, যেমন বাংলাদেশ থেকে অনেক ছেলে মেয়ে জার্মানি আসতে চায়, তো তারা কি করে, তারা জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্যে যে বিভিন্ন কোচিং সেন্টার অথবা জার্মানদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার, গোয়েথে ইনস্টিটিউট রয়েছে, সো সেখানে তারা যখন শিখতে যায়, প্রথমে তারা A1 শিখে, বেসিক কনভারসেশন। এটা শিখতেও তাও 3 মাস লেগে যায়। দেন A2 শিখে, তারপর B1, B2, C1, C2, এভাবে শিখে শিখে তারা একেবারে ইফিশিয়েন্টলি জার্মান তারা বলতে পারে, ডয়েচে বলতে পারে। ঠিক তেমনি আইএলটিএস, এটা তো ইংলিশই, তাই না? তো সেইটাকেও আপনি সুন্দর করে স্টেপ বাই স্টেপ শিখে সেটা প্র্যাকটিক্যালি ইউজ যদি করতে পারেন, তাহলে তো আপনার সেই ইফিসিয়েন্সি আর কখনোই কমে যাবার কোনো সম্ভাবনা নাই। তো সেই হিসেবে আমরা যেহেতু ছোটবেলা থেকেই কম বেশি পড়াশোনা করেছি, আমাদের বেসিক যে লেভেল A1 A2, এটাতে কারোর তেমন সমস্যা হয় না। যেমন কোনো পোস্টার থাকলে আমরা পোস্টার পড়তে পারি, কোনো ব্যানার সাইন থাকলে সেটা পড়তে পারি, কারোর সঙ্গে একটু কনভারসেশন করতে পারি, কোথাও গেলে আমি জিজ্ঞাসা করতে পারি যে এইটা কোথায় আছে, ওইটা কোথায় আছে, আমি কোথায় যাব, কোন ডিরেকশনটা কি। তো এগুলি আমরা বেসিক কথাবার্তা বলতে পারি, দ্যাটস ওয়াই এইখানে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় এর পর থেকে রিডিংয়ের ক্ষেত্রে। যেমন আমরা B1 লেভেল যখন একটা ছেলে বা মেয়ে বা একটি স্টুডেন্ট কমপ্লিট করে, তার অর্থ হচ্ছে সে প্রথম ইন্ডিপেন্ডেন্ট হবার ধাপ এসে পৌঁছায়। তখন তার আইএলটিএস এর রেফারেন্স বলতে বোঝায় 4, 4.5 এবং 5। এবং এই ক্ষেত্রে একটা মজার বিষয় আপনাদেরকে শেয়ার করি। আপনারা যখন জার্মানির বিভিন্ন ইউনিভার্সিটিতে অথবা ইউরোপের অন্যান্য কান্ট্রির বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করতে যাবেন, তখন দেখবেন যে অ্যাপ্লিকেশন পোর্টালে যেখানে আপনার সাবজেক্টের রিকোয়ারমেন্ট চাই, সেখানে যদি সিইএফআর লেভেল উল্লেখ করে থাকে, তাহলে তারা এরকম বলে যে আপনার সিইএফআর লেভেল B2 হতে হবে। সো অনেকে তখন জিজ্ঞেস করে, আমার তো আইইএলটিএস লেভেল 6 রয়েছে, তাহলে কি আমি পড়তে পারবো, আমি অ্যাপ্লাই করতে পারবো? তাহলে দেখেন, B2 অর্থ হচ্ছে আপনার 5.5 থেকে 6.5 পর্যন্ত এর যে কোনো স্কোর। তার অর্থ হচ্ছে আপনার যদি আইএলটিএসে 5.5 অথবা 6 অথবা 6.5 যদি আপনার স্কোর থেকে থাকে, এই তিনটার যে কোনো একটা, তার অর্থ হচ্ছে আপনি B2 লেভেলের। তো B2 লেভেলের তিনটা ধাপের আহ, ভালো ধাপটা হলো 6.5। তো এরকম অ্যাপ্লাই করবার সময় যখন আপনি এগুলি দেখতে পাবেন, তখন সহজে অনুমেয় করতে পারবেন যে আপনার আইএলটিএস স্কোরটা যদি এরকম থাকে, তাহলে আপনি এই গণ্ডির ভেতরে পড়ে যাবেন। যেমন অনেক জায়গাতে এরাসমাস মান্ডুস স্কলারশিপ সহ অনেক স্কলারশিপের ক্ষেত্রে তারা রিকোয়ারমেন্ট চায় যে আপনার আইএলটিএস স্কোরটা যেন C1 হয়। তো C1 এর ক্যাটাগরি হচ্ছে 7, 7.5 এবং 8। এই ক্যাটাগরিতে আপনার যে কোনো একটা স্কোর থাকলেই আপনি অ্যাপ্লিকেশন করার যে এলিজিবিলিটি, সেটা অর্জন করতে পারবেন সহজে। ওকে। তো এই যে আমরা যেখানে এসে আটকে যাই, সবচেয়ে দুর্বল স্টুডেন্টগুলি, তারা B1 লেভেল অর্থাৎ 4 to 5 এর ভিতরে এসে আটকে যায়, এর চেয়ে বেশি রিডিংয়ে তাদের স্কোর ওঠে না। তারপরের স্টেপ হলো B2, যাদের 5.5 থেকে 6.5, এর চেয়ে বেশি স্কোর ওঠে না। তারপরে C1 মোটামুটি প্রফিসিয়েন্ট লেভেলে তারা চলে যায়, 7 থেকে 8, এবং C2 হচ্ছে ব্যান্ড 9। কেউ যদি ইউরোপে এসে কোনো কান্ট্রিতে সেটেল হইতে চায়,
তাহলে ওই দেশের নর্মাল ভাষা শিখতে হয়, এবং এক এক কান্ট্রিতে এক এক রকমের রিকোয়ারমেন্ট রয়েছে। যেমন বেলজিয়ামে এক্ষেত্রে কিছুটা বেশ ভালোই সুবিধা। আপনার বেলজিয়ামে তিনটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে: ফ্রেঞ্চ, ডাচ, ডয়েচ। তিনটা ল্যাঙ্গুয়েজ। এর যে কোনো একটিতে যদি আপনার A2 লেভেল পর্যন্ত প্রফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আপনি পিআর বা সিটিজেনশিপ এটা পেতে পারবেন, তেমন কোনো অসুবিধা নেই। অপরদিকে আমাদের পাশের দেশ জার্মানি, সেখানে যদি আপনি পিআর অথবা সিটিজেনশিপ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রফিসিয়েন্সি লেভেল অ্যাট লিস্ট B1 হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে যদি কেউ তাড়াতাড়ি সিটিজেনশিপ পেতে চায় অথবা পিআর কিছু সুবিধার ভিত্তিতে, সেক্ষেত্রে তার কমসে কম B2 থাকতে হয়। তাহলে একটা একটা ল্যাঙ্গুয়েজ শেখার লেভেল। অন্যান্য কান্ট্রিতেও তাই। পর্তুগাল বলেন, ফ্রান্স বলেন বা ইতালি বলেন, যে কোনো জায়গায় হোক না কেন, তাদের একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট থাকে যে তাদের ল্যাঙ্গুয়েজ এই পর্যন্ত শিখে তার সার্টিফিকেট থাকতে হবে। তো যার কারণে অনেকের ইউরোপে আসার ইচ্ছা আছে, সো এই বিষয়ে আমি একটু আলোকপাত করলাম, কিন্তু আমাদের আইএলটিএস বা ইংলিশের সঙ্গে এর সম্পর্কটা এরকম। তো নর্মালি আমরা আইএলটিএস এর এই স্কোরটা আপনি মাথায় রাখবেন, যে আপনি কোন স্কোরে রয়েছেন। অনেক সময় মক টেস্ট দিয়েছেন বা কেউ আগে একবার আইএলটিএস এক্সাম দিয়েছেন, এখন পরে আবার দেবেন। তো আপনার লেভেল যদি 5.5, 6 অথবা 6.5 থাকে, তাহলে আপনি ধরে নেন যে আপনি B2 লেভেলে রয়েছেন। আর যদি এর চেয়ে কম থাকে, B1 লেভেলে রয়েছে। তাহলে আপনার লেভেল এই থেকে ইনক্রিজ করতে হবে। আমি এই কোর্সটি সিকোয়েন্শালি করতে থাকব, এবং আমাদের টার্গেট থাকবে C1 প্রফিসিয়েন্সি পর্যন্ত পৌঁছানো। কারোর যদি ডেডিকেশন ভালো থাকে, তিনি 7 পেতে পারেন। কারোর আরও বেশি ডেডিকেশন থাকলে 7.5। যিনি সর্বোচ্চটা চেষ্টা করবেন, তিনি 8 পেতে পারেন। 9 পাওয়াটা সাধারণত প্রফিসিয়েন্সি যেহেতু সর্বোচ্চ পর্যায়ে, একটা স্টুডেন্ট শুধুমাত্র নিজের এফোর্ট না, তার পারিপার্শ্বিক সব কিছুর উপরে ডিপেন্ড করে, ইভেন এক্সাম কোশ্চেনের উপরে ডিপেন্ড করে যে সে 8.5, 9 পাবে কিনা। ঠিক আছে? এটা প্রফিসিয়েন্সি, এটা তো আর সবাই পায় না। 90% ছেলে মেয়েই তো 8-এর উপরে পায় না। তো ওই ক্ষেত্রে প্রফিসিয়েন্সি হতে হলে আগে নিচের ধাপগুলি তো আগে আপনাকে অতিক্রম করতেই হবে, তাই না? তো এখন আসেন আমরা আইএলটিএস এর ক্ষেত্রে যে ব্যান্ডগুলি রয়েছে, স্কোরগুলি রয়েছে, র স্কোরের সঙ্গে আইএলটিএস এর স্কোরের তুলনা একটুখানি আমরা তুলনা করে নিই, এবং আমাদের টার্গেট কোন পর্যন্ত সেইটাকে আগে একটু সেট আপ করে নিই। নর্মালি এই নিচের দিকের স্কোর আমি সাধারণত কাউন্ট করি না, এবং তারপরও আমি দেখেছি যে যেহেতু আমি ওই অনেক ছেলে মেয়েকে বেলজিয়ামে ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছি, তো তখন এসে এই রিকোয়েস্টটা আমার কাছে এসেছে, তখন আমি আসলে বাস্তবতা দেখেছি। এছাড়া আমার কাছে মনে হতো যে ছেলেমেয়েরা 6.5, 7-এর নিচে কিভাবে পায়, এটা আমার বুঝে আসে না, এটা হতো। কিন্তু এখন এত এত স্কোর দেখার পরে তখন মনে হয় যে না, আসলে ইংরেজি শেখার আমাদের দেশে সমস্যা রয়েছে, সত্যিই সমস্যা রয়েছে। সো ওই জায়গাগুলোতেও আমার অ্যাড্রেস করা উচিত, যাতে ওই জায়গাগুলোতেও ছেলেমেয়ে ভালো করতে পারে। তো নর্মালি রিডিংয়ের ক্ষেত্রে 23টা 26টা এটা আনসার করতে না পারা, এটা আমাদের চরম লেভেলের ব্যর্থতা। কেন, কি দিয়ে কি, তার সমস্ত কিছু আলোচনা করব। কিন্তু আপনারা প্রথমে একটু বলবেন যে নর্মালি প্র্যাকটিস করতে গেলে কোন পর্যন্ত আপনাদের ঠেকে আছে। চ্যাট বক্সে আপনারা লিখতে পারেন যে আমি যখন একটা রিডিং টেস্ট দেই, ফুল টেস্ট, তো তখন আমার হয়তো বা 27টাতে যে ঠেকে যায়, তারপরে আর হয় না, বা কারোর 33টা বা কারোর 36টা। তো কে কোন পর্যন্ত যে আটকে যান বা তার বেশি হচ্ছে না, এটা যদি একটু চ্যাট বক্সে লিখেন, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হয়, এবং সেই হিসেবে আমি হয়তো বা আমার কথাগুলোকে স্পেসিফিক ওয়েতে প্রেজেন্ট করতে পারি। হুম। দেখবেন যে আপনার জুমের চ্যাট নামক একটা অপশন রয়েছে, এখানে আপনি কমেন্ট করতে পারেন। না না না, আমি কোশ্চেন টাইপের কথা জিজ্ঞেস করি নাই। মূলত আনসার করতে গেলে 40টি কোশ্চেনের ভেতরে আপনার কতগুলি রাইট আনসার হয়। আপনি একটা টেস্ট দিলেন, 40টি কোশ্চেন, 3টা প্যাসেজ মিলে কতগুলি রাইট আনসার হয়। ওকে।
25 to 28, গুড। অন্য কারো, অনেকেই তো উপস্থিত আছেন। 16 to 20, 20 to 25, ওকে। রিডিং পার্ট অনেক হার্ড লাগে, দেন রাইটিং পার্ট, ওকে, গুড। ওকে, গুড। সো বুঝতে পারছি যে আপনাদের লেভেলটা মোটামুটি B1 পর্যন্ত আটকে আছে। সো আজকের লেকচার তো আপনাদের জন্য সোনাই সোহাগা তাহলে। ঠিক আছে, জি। আজকের লেকচারটা আমি B1, B2 এই লেভেলটাকে কিভাবে কমপ্লিটলি আপনারা গ্রাস্প করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব, এরকমই একটা ছিল। দেন নেক্সট ক্লাসে C1, C2 নিয়ে আলোচনা করব। সো পুরো ক্লাসটা সুন্দর করে লেগে থাকুন, আপনাদের জন্য এই ক্লাসটি। ওকে। এবং রিডিং এ হচ্ছে এরকমই সবার স্কোর টেস্কোর আসে। তো আপনি মনে প্রাণে ধরে নেন যে আমরা কমসে কম 1 মাস 2 মাস রেগুলার প্র্যাকটিস করব এবং আমাদের এই লেভেলটাকে জাম্প করব। হ্যাঁ। প্রতি মাসে একটা, যদি আমি দৈনিক 2 ঘন্টা করে রিডিং প্র্যাকটিস করি, 30 দিন যদি প্র্যাকটিস করি একটানা, কোনো মিস না দিই, তাহলে আমার ব্যান্ড স্কোর 1 বাড়বে। তো আপনার যদি এরকম হয় যে আপনি 5.5-এ আটকে আছেন, 1 মাস নির্দিষ্ট ওয়েতে দৈনিক 2 ঘন্টা যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার স্কোর আসবে 6.5। 6.5-এ পৌঁছানোর পর 1 মাস দৈনিক 2 ঘন্টা করে রিডিং যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার স্কোর আসবে হচ্ছে 7.5। এবং তার পরের পথটা আরেকটু কষ্ট, তারপরে হুট করে আসে না, কিন্তু কন্টিনিউটি রাখতে থাকলে হয়তো আর 1 দেড় মাস, 1.5 মাস বা 2 মাস এর মতো সময় লাগবে আপনাকে 8.5 রিচ করতে। তো টোটাল আমি বলবো যে আপনার 8 পর্যন্ত রিচ করতে 4 মাস, দৈনিক 2 ঘন্টা করে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে 4 মাস পড়াশোনা করলে আপনার এই লেভেল থেকে 8 লেভেল পর্যন্ত পৌঁছা সম্ভব। যে কোনো জিনিসের জন্য সময় প্রয়োজন। আপনাকে ছোট একটা এক্সাম্পল দিয়ে আমি সামনের দিকে আগাই। আমি বেলজিয়ামে রয়েছি। বেলজিয়ামের স্টুডেন্ট কমিউনিটি বৃদ্ধি পাওয়া শুরু করেছে মোটামুটি করোনার ভেতর থেকে। তার আগে আমাদের দেশ থেকে আমরা সাধারণত মনে করি কোন কোন দেশের নাম আছে, যেমন সবাই মনে করে আমেরিকা, তো আমেরিকা যেতে হবে। কানাডা, তো কানাডা যেতে হবে। সো জার্মানি, জার্মানি যেতে হবে। সো এরকম নামে আসলে এডুকেশন সিস্টেম যে অনেক ভালো না হলে তো ইউরোপের এই দেশগুলি উন্নত হয়নি। বা ইতালির একটা নাম আছে। সো ওইরকমভাবে নাম বেলজিয়ামের আমাদের দেশের কোনায় কোনায় পৌঁছাতে সময় লেগেছে। এখন হয়তো বা আস্তে আস্তে ছেলেমেয়েরা বেলজিয়ামের দিকে আকৃষ্ট হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, বেলজিয়াম এখন ভালো স্কোর ছাড়া ছেলেমেয়েদের অ্যাকসেপ্ট করা বাদ দিয়ে দিয়েছে। কারণ এখানে এসে কিছু ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো ওইগুলি রয়েছে আর কি। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আহ, তো আপনারা এখন ভালো করতে হলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, তো আমার দেখা মতে কিছু ছেলে মেয়ে যারা 2019 সালে বেলজিয়ামে এসছে, এখন 2025, 6 বছর কমপ্লিট, তারা সিটিজেনশিপ পেয়েছে, তারা বাড়ি কিনেছে, তারা গাড়ি কিনেছে, এবং তারা স্বাবলম্বী 6 বছরে। ঠিক আছে, এরকম অনেক, এবং তাদের বেতন অনেক বেশি। সো এই যে 6 বছর, এখন যদি আপনি মনে করেন যে ওর হয়ে গেল আমার কেন হচ্ছে না, সো ওই সময় 6 বছর তো আপনাকে আগে অতিবাহিত করতে হবে, তাই না? ওই ওইতে, ওইভাবে ওই লোকও যেভাবে পরিশ্রম করেছে, আমাকেও সেইভাবে অথবা তার চেয়েও বেশি পরিশ্রম করতে হবে, অ্যাটলিস্ট ওই লোকের সমানভাবে, তাহলে না ওই পর্যন্ত পৌঁছাবো। যেমন আমি এখানে আসছি, আম, অনেকে বলে যে কি ব্যাপার, তোমাদের তো অর্থনৈতিক কোনো সমৃদ্ধি এখনো দেখতে পাই না। তাই আমি বলি যে আসছি কয়দিন, আর আসছি পড়াশোনা করার জন্য। অর্থনৈতিক সমৃদ্ধ আবার কোথা থেকে আসে? পড়াশোনা শেষ করলাম না, চাকরি বাকরি শুরু করে পারলাম না। তো বিষয় হচ্ছে সময়ের মূল্য দিতে হবে আগে। সময় আপনার একটা রিকোয়ার্ড টাইম, এটা লাগবেই। সো আপনার যে লেভেল রয়েছে সেই লেভেল থেকে যদি আপনি 8 পর্যন্ত পৌঁছাইতে চান, তো আপনার 4 মাস সময় দিতে হবে দৈনিক 2 ঘন্টা করে। যদি এটা না দেন, তাহলে আপনি পিছিয়ে যাবেন, ওই পর্যন্ত স্কোর আপনার আসবে না।
এবং এর থেকে আপনি যত কম সময় দেবেন আপনার স্কোর তত কম আগাবে। তো তার মানে আপনাকে বুঝতে হচ্ছে যে আপনি জব করেন অথবা স্টুডেন্ট হন অথবা যে কাজই করেন না কেন, আপনার যত ডিফিকাল্টিস থাকুক না কেন, আপনাকে 2 ঘন্টা করে পড়তে হবে, রিডিং প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করতে অনেক বিরক্ত লাগে আমি জানি। সো সবগুলি আমি একে একে দেখানোর চেষ্টা করব যাতে এই বিরক্তিটা আপনাদের না থাকে। ওকে। সো এইটা একটু বাসায় নিজেরা দেখবার চেষ্টা করবেন, এবং কোন পর্যন্ত স্কোর পৌঁছাইলে আমার সেই কাঙ্ক্ষিত 8 পর্যন্ত আসবে এটা মাথায় রাখবেন, যে আমাকে অ্যাটলিস্ট 35টা ঠিক করতে হবে। 40টা কোশ্চেনের ভিতরে 35টা ঠিক করতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ সামনে বলার চেষ্টা করবো। ওকে। সো এখন আমি যে B1 B2 এই জিনিসটাকে আমি একেবারে B1 B2কে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিব। আমি এটাকে জয় করব, হ্যাঁ, ভি সাইন, ভি, ভিক্টরি করব। তার জন্য আমাকে কোন কোন স্কিল লাগবে, যে স্কিল হলে আমি B1 B2 লেভেল আমার কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমার 6.5 কমপ্লিট হবে। দেখেন, আমার 6.5 কমপ্লিট হবে, তার মানে আমার 29টা কোশ্চেন, 29 পর্যন্ত আমার কারেক্ট হবে। আমি যতবারই টেস্ট দেই না কেন আমার 29টা কারেক্ট হবে, পারফেক্ট হবে। ঠিক আছে। তো সেই লেভেলটার জন্য আমার কি কি দরকার, এটা হলো 1 নম্বর স্টেপ। আর এটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে তার পরের স্টেপ হচ্ছে 7, 30 to 32, তার মানে 29টা পর আর একটা ভালো করার সাথেই আপনি ব্যান্ড 7 পেয়ে যাবেন। সো তার মানে B1 B2 এই বেজ আপনাকে কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না, এবং এটাকে যেভাবে এখন বলবো ওইভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে। তো আসেন, কোন কোন স্কিলগুলি আপনাকে ডেভেলপ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে আইডেন্টিফাই দি মেইন আইডিয়া, বলতে লেখা আছে, অফ ইচ প্যারাগ্রাফ। আপনি যখন আইএলটিএস এর একটা টেস্ট নেন, রিডিং প্যাসেজ 1, তখন ওই একটা প্যাসেজে অনেকগুলি প্যারাগ্রাফ থাকে, কমসে কম 5টা তো থাকেই, তাই না? এবং বেশির চেয়ে বেশি 13, 14, 15, 16, 17, 18টাও প্যারাগ্রাফ থাকতে পারে। তো প্রত্যেকটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া এইটা আপনাকে বুঝতে হবে। এবং কষ্টের জায়গা কোনটা, মেইন আইডিয়াটা আপনারা বুঝেন না বিধায় ম্যাচিং হেডিং আপনারা পারেন না। হুম। হুম। তো বোঝা যাচ্ছে যে আমি কেন 23টা, 24টা বা 25টা, 26টার বেশি পারছি না আনসার করতে। তার কারণ হলো প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে ধরে ধরে এনকাউন্টার করা। সো সেই জিনিসটা আমি যতক্ষণ না করছি ততক্ষণ পর্যন্ত আমার স্কোর বাড়ছে না। তো আমি যখন মেইন আইডিয়াটা বের করতে পারছি না ঠিকঠাক, ম্যাচিং হেডিংয়ে যে 8টা বা 10টা কোয়েশ্চেন আসছে, সে 8টা 10টা তো নাই, আমি তো ওখানে জিরো পেয়ে গেছি। আমি ওখানে জিরো পেয়ে গেছি না। হ্যাঁ। সো আপনাকে সেই স্কোর বেড়ে যাওয়ার জন্যে মেইন আইডিয়া ধরাটা অত্যন্ত জরুরি। আপনি যখন এক মেইন আইডিয়া ধরে ফেলবেন তাহলে আপনার কত মার্কস ইনক্রিজড হয় আমি আপনাকে দেখাই। ওকে। মনে করেন আপনার নর্মালি 20টি কোয়েশ্চেন কারেক্ট হয়েছে, সব কিছু মিলে ডোন্ট ওয়ারি, 20টি কোয়েশ্চেন আপনার কারেক্ট হয়েছে। আপনি যখন মেইন আইডিয়া কমপ্লিট করেন, ভালোভাবে এটাকে ধরতে পারেন জবরদস্ত করে, তো অ্যাটলিস্ট আপনি 6 মার্কস পান। সেটা কোথা থেকে? ম্যাচিং হেডিংস থেকে। কোথা থেকে? ম্যাচিং হেডিংস থেকে আপনাকে 6 মার্কস আদায় করতে হবে। এরপর আসে আপনার এমসিকিউ। এমসিকিউ থেকে আসবে হচ্ছে 4 মার্কস। তাহলে খেয়াল করেন, আপনার কোনোভাবেই 20-এর উপরে উঠছিল না, কিন্তু শুধুমাত্র মেইন আইডিয়াটা ফাইন্ড আউট করার জন্যে, এই অ্যাবিলিটিটা আপনার ভিতরে গ্রো আপ করবার জন্যে আপনি আরো 10 মার্কস আপনার বেড়ে যাবে। ইমপ্রেসিভ না? সো তার মানে এখন আমাদেরকে জোর দিতে হবে মেইন আইডিয়া আমি কিভাবে বের করতে পারি। শেখাবো, সামনে পুরো ক্লাস জুড়ে থাকেন, আশা করা যায় সবকিছু শেখাবো। সেকেন্ড যে জিনিসটি আমাদেরকে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেটা হলো আন্ডারস্ট্যান্ড এক্সাম্পলস, রিজনস অ্যান্ড কন্ট্রাস্টস। 3টা জিনিস ভালো করে খেয়াল করেন। এক্সাম্পলস, যখন আমি একটা রিডিং প্যাসেজ এখানে পড়ছি, এই রিডিং প্যাসেজ পড়বার সময় কোনটি এক্সাম্পল
সেইটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কোনটা এক্সাম্পল, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে শিখতে হবে। কোনটি দ্বারা রিজন বোঝায়, কারণ, কারণ কজ, রিজনস বোঝায়, কজ নাম্বার ওয়ান, কজ নাম্বার টু, কজ নাম্বার থ্রি, কোনটা দ্বারা বোঝায়, এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে শিখতে হবে। সব শেখাবো আস্তে আস্তে। এবং কন্ট্রাস্ট, অথর একটা অপিনিয়ন দিয়েছে, তার বিপরীতে আরেকজনের অপিনিয়ন অথর তুলে ধরেছে, তাহলে এদের ভেতরে কন্ট্রাস্ট আপনাকে তুলে ধরতে হবে। অথবা মাইক একটা কথা বলেছে, বব আরেকটা কথা বলেছে, ববের এই কথাটা কি মাইকের কথা রিজনিং, নাকি মাইকের কথার কন্ট্রাস্ট, এটা আপনাকে বুঝতে হবে। তো যখন আপনি এক্সাম্পল, রিজনস, কন্ট্রাস্ট, এই তিনটা জিনিস ভালোভাবে বুঝতে পারবেন, তার অর্থ হচ্ছে আপনি ট্রু, ফলস, নট গিভেন এবং ইয়েস, নো, নট গিভেন, এইটাতে ভালো স্কোর করবেন। ভালো করে বুঝেন, তাহলে শুধুমাত্র মেইন আইডিয়া ভালোভাবে বোঝার কারণে 10টা কোয়েশ্চেন ঠিক হয়ে যাবে। ট্রু, ফলস, নট গিভেন, ইয়েস, নো, নট গিভেন, এইটাতে আপনার যখন আপনি ভালো করতে চাইবেন, তো এইখানে আপনার প্রায় আরও 6 থেকে 10 মার্কস আরও স্কোর বেড়ে যায়। ওকে। এবং আরেকটা নতুন বিষয় আছে, যেটা আমাদের আইডেন্টিফাই দি মেইন আইডিয়া এর সঙ্গে রিলেটেড। আইডেন্টিফাইং দি মেইন আইডিয়া এর সঙ্গে রিলেটেড। সেটা কি? সেটা হচ্ছে রেকগনাইজ হোয়েন এ প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসেস এ নিউ পয়েন্ট। একটা প্যারাগ্রাফ, আপনার তো এখানে আমি দেখিয়েছি কি অনেকগুলি প্যারাগ্রাফ আছে, 1 2 3 4 5, কিন্তু 1 আর 2 প্যারাগ্রাফ হয়তো বা একই টোনে কথা বলেছে। মনে করেন প্যারাগ্রাফটা হচ্ছে হিস্ট্রি অফ বেলজিয়াম, এ সম্পর্কে কথাবার্তা বলতে বলতে প্রথম এবং দ্বিতীয় প্যারাগ্রাফে আপনার কথাবার্তা বলেছে হচ্ছে এখানে কারা কিং ছিল। হুম। সেই কিং এর ক্রমধারা অনুযায়ী বলতে বলতে এখন একটা নতুন টপিকে আসছে, সেটা হচ্ছে এই রাজাগুলি কখন ডিফিটেড, পরাজিত হয়েছিল, এই রাজাগুলি কখন। তাহলে এই যে নতুন একটা পয়েন্ট বা নতুন টপিক নিয়ে আসলো, এই যে যখনই এটা নতুন টপিকের ইন্ট্রোডাকশন হয়েছে, সেটা কখন হয়েছে, এইটাকে আপনাকে সুন্দর করে বুঝতে শিখতে হবে। এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে ওভারঅল, এই যে আগের কথা অনুযায়ী, ওভারঅল আপনি 29টা কোশ্চেন কমপ্লিটলি আনসার করতে পারবেন এবং 29টা কোশ্চেন আপনার কারেক্ট হবে। শুধু ওইটুকু অ্যাবিলিটি যদি আপনি বিল্ড আপ করেন, তাহলে আপনার 29টি কোশ্চেন পারফেক্টলি আনসার্ড হবে। এটা হচ্ছে B1 B2। তো আজকে হয়তো বা এই পুরোটা দেখানোর চেষ্টা করব, অথবা যতটুকু এনার্জিতে চলে কালকে আমি আবারও ক্লাস নেব সেম টাইমে, পরবর্তী অংশ থেকে কন্টিনিউ করব। ওকে, সো চিন্তার কোনো কারণ নেই। এখন আসেন, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করা মেইন আইডিয়াস, মানে অ্যান্ড ভার্সেস সাপোর্টিং ডিটেইলস। মেইন আইডিয়া ভার্সেস সাপোর্টিং আইডিয়া, হ্যাঁ, মেইন আইডিয়া ভার্সেস সাপোর্টিং ডিটেইলস। এইটার ভেতরে 1 নাম্বার কাজ হচ্ছে আমার একটা প্যাসেজের ভেতরে এই জিনিসটাকে বুঝতে পারা। একটু আগে আমি বলে আসছি, শুধুমাত্র এই জিনিসটা যদি আপনি সুন্দর করে বুঝতে পারেন, তাহলে আপনার স্কোর কতখানি বেড়ে যাবে। তাহলে এই লেসনটা অত্যন্ত গুরুত্ব সহকারে শোনবার চেষ্টা করবেন, আমি আশা করছি। ওকে, আসেন, মেইন আইডিয়া, what the paragraph is about, not the whole passage। একটু আগে আমি বলে আসছি যে এই হচ্ছে আপনার এক্সাম পেপার, এবং এখানে আপনার প্যারাগ্রাফ রয়েছে 6টি। আমার কাজ হচ্ছে স্পেসিফিক এক একটি প্যারাগ্রাফকে টার্গেট করা। আমাকে দেখতে হবে প্রথম প্যারাগ্রাফ কোন বিষয়ে, হোয়াট দি প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট। ভালো করে খেয়াল করেন কোন বিষয়ের উপরে কথা বলছে, নট দি ডিটেইলস। মনে করেন আপনার একটা প্যারাগ্রাফ আপনি একটা তুলেছেন, সেখানে বলছে যে আপনার ক্যাথেড্রাল অফ নটরডেম, আমার এই পাশে, আমি এখানেই থাকি, পাশে অনেক বড় ক্যাথেড্রাল, অনেক পুরাতন, প্রায় 1000 বছরের চেয়েও বেশি পুরাতন। তাহলে এখন আপনাকে শুরু করেছে ক্যাথেড্রাল অফ নটরডেম দিয়ে, দেন আপনাকে লিখলো পরের সেন্টেন্সে যে এটা 1000 সনে তৈরি হয়েছিল। হুম, ইট ওয়াজ বিল্ট ইন
ওয়েন আপনার 9th সেঞ্চুরি or 10th সেঞ্চুরি or 11th সেঞ্চুরি, সামথিং লাইক দ্যাট, সেই সময় শুরু হয়েছিল। এই দুটো লাইন লিখবার পর এইবার আপনাকে লিখছে এই ক্যাথেড্রালে ওই সময়কার ইতিহাসের যে গুরুত্বপূর্ণ ঘটনাবলীগুলি, সেগুলি চিত্র আকারে সংরক্ষণ করা রয়েছে। এই চিত্রগুলির ভেতরে রয়েছে জিসাস ক্রাইস্ট, সে কিভাবে ধর্ম প্রচার করেছিল তার হিস্ট্রি, সে কিভাবে ক্রুসিফাইড হয়েছিল তার হিস্ট্রি, কিভাবে তার শাগরেদরা তাকে অনুসরণ করেছিল তার হিস্ট্রি, এবং এটা এখনকার পর্যন্ত কতবার ইনোভেট করা হয়েছে কিন্তু সেই চিত্রাঙ্কন এখনো অপরিবর্তিত রয়েছে। এই কথাটুকু আপনার কি করা হলো, একটা প্যারাগ্রাফে বলা আছে, 5টা সেন্টেন্সে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কি, আপনি যদি বলেন নটরডেম ক্যাথেড্রাল, না, শুধু নটরডেম ক্যাথেড্রাল তো মেইন আইডিয়া না। মেইন আইডিয়া হচ্ছে হোয়াট দি প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট। এই প্যারাগ্রাফের অধিকাংশ জায়গা জুড়ে যা বলা হয়েছে সেটা হচ্ছে এই নটরডেম ক্যাথেড্রালে আর্ট কি ছিল সেইটার বিষয়ে কথাবার্তা বলা হয়েছে। তার মানে মেইন আইডিয়া ওইটা, যে ওই প্যারাগ্রাফটা কোন সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। অলওয়েজ ট্রাই টু ক্যাপচার দি বিগ পিকচার। বড় পরিসরে কার কথা বলা হয়েছে সেইটাকে আপনি দেখার চেষ্টা করেন। এখন আপনি যে প্যারাগ্রাফটি পড়বেন না কেন, আপনার মাথায় থাকতে হবে যে হোয়াট দি প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, কি বিষয়, ক্যাচ দি বিগ পিকচার। ওকে, এটা হচ্ছে 1 নম্বর কাজ। এবার আসেন সাপোর্টিং ডিটেলস। সাপোর্টিং ডিটেলস কি ছিল? ডিটেলস, যখন আমরা কারো কাছে জিজ্ঞেস আরে ঘটনা বিস্তারিত বল, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত খুলে খুলে ছোট ছোট অংশ যেন বাদ না যায়, ওই ওই সবগুলোকে বলা হচ্ছে ডিটেলস। আর এইখানে আপনার ডিটেলস বলতে আমি সাধারণত বোঝাচ্ছে ফ্যাক্ট, FACT, অথবা ইনফরমেশন, ইনফো, ইনফরমেশন। এক একটা ইনফরমেশন হচ্ছে এক একটা ফ্যাক্ট, এবং এই ফ্যাক্টগুলোকে আপনার বলে হচ্ছে সাপোর্টিং ডিটেলস। সাপোর্টিং ডিটেল, সাপোর্টিং ডিটেলস তার অর্থ আমি যে 5টা বাক্য বলেছি এর ভেতরে প্রত্যেকটা বাক্যই সাপোর্টিং ডিটেলস এক্সেপ্ট ওই আর্ট হিস্ট্রি, ওই 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 শব্দটা ছাড়া, কারণ ওইটা হচ্ছে মেইন আইডিয়া। ওই মেইন আইডিয়া ছাড়া আর যা কিছু এসছে সব হচ্ছে আপনার সাপোর্টিং ডিটেলস। ক্লিয়ার? যেমন it was built in the 11th century, supporting details. Notre Dame Cathedral is located in Brussels, supporting details. তারপর হচ্ছে other kings invaded in this region, supporting details. So এই প্রত্যেকটা জিনিস হলো আপনার সাপোর্টিং ডিটেলস। কিন্তু আর্ট নিয়ে যে কথাবার্তা বলা আছে ওইটা আপনার মেইন আইডিয়া, ওইটা আপনার মেইন আইডিয়া। আশা করি আমি বোঝাইতে পেরেছি। এখন বাসায় যে কোনো প্যাসেজ সামনে নিয়ে প্রত্যেকটা প্যারাগ্রাফ আপনি প্রথমে খোঁজার চেষ্টা করবেন যে এই প্যারাগ্রাফ কোন সম্পর্কে বলেছে, দেন বাকিগুলি হচ্ছে তার সাপোর্টিং ডিটেলস। ওকে, এখন আপনাদের সমস্যা কোথায় হয়? সমস্যা হয় এই যে ফোকাসিং অনলি অন দি ফার্স্ট সেন্টেন্স। দেখেন আমি প্রথম সেন্টেন্স বলেছিলাম নটরডেম ক্যাথেড্রাল, তাই না? সো অনেকের আপনার মাথায় একবারে চলে আসছে আচ্ছা তাহলে মেইন আইডিয়া হচ্ছে নটরডেম ক্যাথেড্রাল। দ্যাটস দি প্রবলেম। না, কখনো কখনো হতে পারে ফার্স্ট সেন্টেন্সেই আপনার মেইন আইডিয়ার অবতারণা করে দিয়েছে, দেন সেটাকে সাপোর্টিং ডিটেলস দিয়ে পুরো প্যারাগ্রাফটা কন্টিনিউ করেছে। অবশ্যই হতে পারে, অনেক জায়গায় হতে পারে, অহরহ দেখা যায়। কিন্তু তার মানে এই না যে সব সময় শুধুমাত্র ফার্স্ট সেন্টেন্সে হবে। ফার্স্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স দিয়ে কিচ্ছু যায় আসে না। যায় আসে কি, হোয়াট দি প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, কি বিষয়ে ওই প্যারাগ্রাফটি রয়েছে। আশা করি ক্লিয়ার আপনার কাছে। ওই প্যারাগ্রাফটি কি বিষয়, টপিকটা কি।
দ্যাটস, ওই পয়েন্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আর কিছু না। ওকে, তাহলে আমরা এরপরে যখন অ্যাডভান্সড লেভেলে যাব তখন ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স, এটার থিওরি আসবে আসবে, কিন্তু এখন না। এখন আপনি লার্নিং ফেজে আছেন। এখন না, এখন আপনি কোন ফেজে আছেন? লার্নিং ফেজে আছেন। সো এখন শুধুমাত্র ফার্স্ট সেন্টেন্সে ফোকাস করা যাবে না। ওকে, নাম্বার টু, থিঙ্কিং ডিটেলস। আপনি ডিটেলসের উপরে বেশি মনোযোগ দেন। হ্যাঁ, আপনি মনে করেন যে ওইটাই হলো মেইন পয়েন্ট বোধহয়। না, আপনাকে সবসময় ওই কোয়েশ্চেনটা করতে হবে যে হোয়াট দি প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, নট the all the information they mention in that paragraph. No, never. Only the first sentence. No, never. Okay, so আপনি যখন পুরোটা পড়বেন, পড়ে আপনি দেখবেন যে কোন কথাটিকে বেশি বেশি বারংবার বলা হয়েছে এবং ওইটাকে ফোকাস করা হয়েছে সেটা। থার্ডলি, যেটা আমি আমার টিচিং জগতে সবচেয়ে বেশি দেখেছি এবং সবচেয়ে বেশি সতর্ক করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে গেটিং ডিস্ট্রাক্টেড বাই আনফ্যামিলিয়ার ভোকাবুলারি। আপনি যখন একটা অপরিচিত শব্দ দেখেন, হুম, আপনার ব্রেইন তখন, এই যে কিছুদিন আগে একটা মিম দেখলাম আর কি, যে ট্রাম্পের চান্দি খুলে গেল, পুরো বিশ্ব ঢুকাইয়া দেন, চান্দি লাগাই দিল। তো আপনাদের সিস্টেম এরকম হয়ে যায় যখনই আনফ্যামিলিয়ার ভোকাব আপনারা দেখেন, আপনাদের ব্রেইনের ফিউজ উড়ে যায়। না, নর্মাল বিষয় হচ্ছে আপনি যখনই কোনো আনফ্যামিলিয়ার ভোকাব দেখবেন, নর্মালি সেন্টেন্স অনুযায়ী তার নিজের থেকে, মন থেকে একটা মিনিং করার চেষ্টা করবেন। যদি পারেন ভালো, না পারলে ইগনোর করেন। ভালো করে বুঝিয়েন আমার কথা। যদি আপনি পারেন, নিজে নিজে একটা অনুবাদ করার চেষ্টা করেন, কারণ এখন আপনি জানেন না। ওকে, গুড। আর যদি কিছুই না পারেন, ইগনোর করেন। কারণ ওই শব্দটা, ওই কঠিন শব্দটা ওইখানে আপনাকে দিয়েছে আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য। মানে আপনি ফাঁদে পা দেবেন, আইএলটিএস এর এক্সামে আপনি ফাঁদে পা দিবেন, এই জন্যই ওইটা দেওয়া হয়েছে। তো আপনি যদি বোকা হন, তাহলে ওই ফাঁদে আপনি পা দেবেন। আর যদি চালাক হন, যে না, ও আমার সঙ্গে এরকম ডিস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট খেলতে যাচ্ছে, আমি এই ফাঁদে পা দিব না, তাহলে ইগনোর করেন। মোস্ট অফ দি টাইম, 90% বলবো আমি, 90% সময়ে ওই শব্দগুলোর তেমন কোনো গুরুত্ব থাকে না, নর্মালি ইগনোর করলেই চলে। 10% টাইম, হ্যাঁ, ওই শব্দটার গুরুত্ব আছে। তো সেগুলিকেও কিভাবে হ্যান্ডেল করা যায় আমরা ক্লাস নিতে 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 বলবো। ওকে, তো এখন আসেন, তাহলে আশা করি যে আপনাদের সত্যিকার অর্থেই যে প্রবলেমগুলি হয় আমি আইডেন্টিফাই করতে পেরেছি, আশা করা যায়। আরও যদি এছাড়াও কিছু প্রবলেম আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা এইখানে চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা পুরো ক্লাস যখন শেষ হয়ে যায় আমি যে একটা পোস্ট দিয়েছিলাম ওই পোস্টের নিচে কমেন্ট করতে পারেন যে লেকচারের সময় এই এই জিনিসগুলির সময় এই এইগুলি আমাদের মনে হয়েছিল। সো এই এই আমাদের কমেন্ট, সো এটা আপনারা লিখতে পারেন। জানি আপনারা কেউই লিখবেন না, কারণ অতটা আগ্রহ এখন আপনাদের তৈরি হয়নি। ফিক্সেস, সো আপনার ডিফিকাল্টিসগুলি দেখলাম, সো এই ডিফিকাল্টিসগুলোকে কিভাবে ফিক্স করবেন। এক নাম্বার কাজ, এক নাম্বার কাজ হচ্ছে স্কিম বিফোর রিডিং ডিপলি। এটা আপনি এখন প্র্যাকটিস করছেন, এটা আপনাকে এইটা শেখাচ্ছি না পরীক্ষার হলে বসে কি করবেন। পরীক্ষার হলে বসে কি করবেন সেটা তো পরের কথা, আগে তো প্র্যাকটিস করে নিজেকে ইমপ্রুভ করেন, তারপরে না পরীক্ষা। আপনাদের কিছু বলার সাথে মনে করে অনেকে মনে করে আরে পরীক্ষা রেট, না 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 না। আপনি যদি বাড়ি থেকেই প্রিপারেশন না নেন, আপনি তো ইউনিভার্সিটি পাশ করেছেন অথবা অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাশ করেছেন, বাড়ি থেকেই যদি আপনি সালোক সংশ্লেষণের স্টেপগুলি মুখস্থ করে না যান, পরীক্ষা হলে যে কি লিখতে পারবেন? পরীক্ষা আসবে কি আসবে না, কি করবেন কি করবেন না, এটা তো আরো পরের ধাপ। আগে নিজে প্র্যাকটিসের ধাপ। তো নিজের প্র্যাকটিস হচ্ছে আপনি বাসায় যখন আপনি এখন এখন আপনার লেভেল অনুযায়ী আপনি যখন প্র্যাকটিস করছেন, প্রথমে স্কিম করেন। স্কিম মানে কি? ওই যে আমরা পড়ি উম, উম, উম। তো এটা তো মনে করেন যে আমার অভ্যেস হলো তাই আমি পড়লাম, আপনাদের কি লাইন বাই লাইন পড়ার অভ্যেস? যেমন main idea, what the paragraph is about. Mhm. Supporting details, examples, reasons, facts that explain the main idea. Good. Student difficulties. So আমি ডিপলি যাচ্ছি না, আমি একবার পড়ছি এবং
বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনার স্কিম। ওকে, তাহলে আপনার বাসায় যে প্রথম কাজ মেইন আইডিয়া বোঝার জন্য, সেটা আপনাকে কি করতে হবে? স্কিম বিফোর ইউ রিডিং ডিপলি। ওকে, এক নাম্বার কাজ। দুই, আন্ডারলাইন রিপিটেড আইডিয়াস। ওই যে আমি এক্সাম্পল দেওয়ার সময় কিন্তু বারবার বলেছি, এটা ওই সময়কার প্রাচীন আর্ট ছিল, এই আর্টগুলি এই সময় সংরক্ষণ করা হয়েছে, ওই সময় রাজারা আক্রমণ করেছে, তারপরও আর্টগুলি ডিস্ট্রয় হয়নি, পরবর্তীতেও আর কোনো সংস্কার করা হয়েছে কিনা, সেম থিম রিপিট হচ্ছে, হবে। তো কোথায় কোথায় ওই সেম থিমটা, সেম আইডিয়াটা রিপিট হচ্ছে, আপনি আন্ডারলাইন করার ট্রাই করেন। সেম থিমটা কোথায় কোথায় রিপিট হচ্ছে আপনি আন্ডারলাইন করার ট্রাই করেন। ওকে, লাস্টলি, ask yourself, okay, ask yourself, what is the author trying to tell me? Hey you, তুমি রিডিং প্যাসেজ, হ্যাঁ, হোয়াট আর ইউ ট্রাইং টু টেল মি, তুমি আমাকে কি বলতে যাচ্ছ? এই প্যারাগ্রাফটা পড়ে আমি আসলে কি কি বুঝবো, তোমার থেকে পড়ে আমি কি বুঝবো? ঠিক এই কোশ্চেন আনসারটা হলো মেইন আইডিয়া। ঠিক এই কোশ্চেন আনসারটা হলো মেইন আইডিয়া। ক্লিয়ার? আশা করছি জায়গাটা বুঝতে পেরেছেন। এখন শুধু বুঝে যদি আপনি বলে, আরে আজকে একখানা আইএলটিএস এর ক্লাস করেছিলাম, ভালোই বুঝাই, খুব ভালো বোঝায়, আপনি আর দুই তিনজনের বললেন যে হ্যাঁ ঠিক আছে, ভালোই বোঝাই, পড়া যাইতে পারে, কিন্তু নিজে প্র্যাকটিস করলেন না, লস কার আমার? কি মনে হয় আমার? না রে ভাই, আমরা যারা দেশ ছেড়ে চলে এসেছি, আমাদের আর কোথাও কোনো লস নাই, কোথাওই কোনো লস নেই। ঠিক আছে, লস হচ্ছে তাদের যারা অ্যাপ্লাই করছে না, জিনিসটাকে অ্যাপ্লাই করছে না। ঠিক আছে, শুধুমাত্র কষ্ট করে আইএলটিএস এক্সামে একটা ভালো স্কোর করবেন, আর কিছু টাকা পয়সা, পৃথিবীর যে দেশে যাইতে চান না কেন, কিছু টাকা পয়সা খরচ হবে, কিছু টাকা পয়সা খরচ করে একটা দেশে আসবেন। দেশে আসবার পরে যেভাবেই হোক না কেন, আপনি যদি 7-8 বছর টিকে থাকেন না, আপনার লাইফ সেটেল। কারণ আপনি শিক্ষিত। হ্যাঁ, একজন অশিক্ষিত লোক টাকা খরচ করে কামলা দিতে এসে যদি 10, 12, 15 বছরে তার লাইফ সেটেল হয়ে যায়, তো আপনি তো শিক্ষিত। আপনি এখানে মাস্টার্স পাশ করলে আপনাকে স্কিল্ড ওয়ার্কার হিসেবে ধরে। সেই স্কিল্ড ওয়ার্কার, সেই সাথে যে দেশে আছেন সেই দেশের যদি ল্যাঙ্গুয়েজ B2 লেভেল, ম্যাক্সিমাম, সব দেশ চায় না, ম্যাক্সিমাম B2। ওকে, নর্মালি B1 নর্মাল, এখন আপনাদের নর্মাল লেভেল হচ্ছে B1, কমপ্লিট করতে পারেন, 5 বছর থাকেন, একটা নির্দিষ্ট ইনকাম থাকে, এমনিতেই সেটেল হয়ে যাবে। না, সেটেল হয়ে যাওয়ার পরে বহুত সুবিধা। আমি একটা দুটো বলে মাঝে মাঝে একটু ইয়া দেখাইতে হয়, আঙ্গুর ফল ঝোলাইতে হয়। হ্যাঁ, এটা মিথ্যা না, সত্য কথা, আমি সাধারণত মিথ্যা কথা বলি না। এখানে যেমন আহ, আপনি পিআর পেয়ে যাওয়ার পরে নর্মালি 5 বছরেই পিআর দিয়ে দেয়, ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে দিয়ে দেয়। সো পিআর পাওয়ার পরে আপনি এখন যদি মনে করেন যে না, আপনি মেন্টালি ঠিক ফিল করছেন না, আপনার একটু রেস্ট নেওয়া দরকার, সো আপনি অ্যাপ্লাই করবেন সরকারের কাছে যে আমি 1 বছর চাকরি করব না, আমি খুব প্রেশারাইজড ফিল করছি, আমি চাইছি 1 বছর আমি রেস্ট নিব। আপনি অ্যাপ্লাই করার সাথেই গ্রান্টেড হয়ে যাবে। আমাদের দেশের মতো না যে সেটা ঝুলে থাকবে, যে কোনো কিছু অ্যাপ্লাই করার পরে গ্রান্টেড হয়ে যাবে। আপনার 1 বছর কোথাও চাকরি করতে হবে না। আপনি যে বেতনে চাকরি করতেন, মনে করেন যে আপনি 10,000 ইউরোর কোনো একটা চাকরি করতেন, আপনাকে 60% বেতন ওরা মান্থলি দিতে থাকবে, মানে 6,000 ইউরো করে তারা আপনাকে মান্থলি দিতে, কোনো কোশ্চেন নাই, কিছু নাই। ঠিক আছে, শুধুমাত্র আপনি যে স্ট্রেসে আছেন, আপনি ডাক্তারের সঙ্গে যে কনসাল্ট করেছেন, ওই ডকুমেন্টগুলি জমা দিলে হয়ে যাবে, বাস শেষ। সো এর চেয়ে আরামের আর কিছু না। এরকম বহুত লোক আছে যারা করে 2-3 বছর চাকরি করে, চিন্তা করে যে ওকে ঠিক আছে একটু রেস্ট নেই, ফ্যামিলিকে টাইম দেই, 6 মাসের জন্য লিভ নিয়ে নেয়। তো তার মানে এই না যে তার চাকরি শেষ, অথবা সে টাকা পাবে কোথায়, না, পুরোটাই সরকার বহন করে। আমেরিকা আবার এরকম না, আমেরিকার সঙ্গে ইউরোপের ফারাক এই একটা জায়গাতেই, এখানকার লাইফটা ব্যালান্সড, ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য ইউরোপ বেস্ট। আর আমেরিকা হচ্ছে টাকা কামানোর জন্য, ওখানে আপনি সারা দিন গাধার মতো খাটবেন, টাকাও আসবে। ঠিক আছে, কিন্তু লাইফের শান্তি ওখানে অনেক প্রতিযোগিতা, আপনি ভালো আউটপুট দিতে পারবেন না, ইউ উইল বি কিকড আউট। ওকে, এখানে তা না, এখানে আপনি একটা চাকরি পাইছেন বাংলাদেশের সরকারি চাকরির মতো,
ইউরোপটা আপনি বলতে পারেন যে বাংলাদেশের সরকারি চাকরির মতো। আপনি একটা জায়গায় চাকরি পাইছেন, ওকে ফিক্সড, আপনাকে লাথি দিয়ে বের করবে না। ওকে, তারা আপনার সুবিধা অসুবিধাটুকু দেখবে। আমেরিকা আবার এরকম না। ওকে, সো আশা করি মেইন আইডিয়া ভার্সেস সাপোর্টিং ডিটেলস এটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। হুম। এখন আসেন আইন। ও, এই ক্ষেত্রে আপনাকে আরেকটা মজার কথা বলি। দেখেন, আম, আমি একটা জিনিস উম, বরাবরই বলবার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, মনে করেন একটা ছেলে, সে আইএলটিএস এক্সামে 6.5 পেয়েছে, তার মানে তার B2 লেভেল। ওকে, আরেকটা ছেলে, সে আইএলটিএস এ 7.5 পেয়েছে। তো যে 6.5 পেয়েছে, সে দেশের বাইরে মুভ করেছে, যে দেশই হোক না কেন, সেটা হতে পারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউএস, ইউরোপ, মিডল ইস্ট, এবং এখানে এসে সে পড়াশোনা করছে। পড়াশোনা করছে, ওকে। ওই 6.5 পাওয়া ছেলেটার কাছে আপনার প্রাইভেট পড়া বা টিচিং নেওয়াটা বেটার, যে ছেলেটা দেশে এখনো বসে আছে কিন্তু আইএলটিএস এ তার 7 বা 7.5 বা 8 অর ইভেন 9 পেয়েছে, তার কাছে পড়ার থেকেও। কারণ এই ছেলের কাছ থেকে আপনি এত ইনফরমেশন পাবেন যা ওই দেশে বসে সে জানে না, অথবা কারোর মাধ্যম থেকে শোনা, আর এই রিয়েল এক্সপেরিয়েন্স করেছে। এবং এ জানে, এ যখন ইউজ করতে যায় ওইটাকে প্র্যাকটিক্যালি, তখন সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সে এই সিচুয়েশন সম্পর্কে খুব ভালো করে জানে। তো এই জন্য আপনারা অ্যাটলিস্ট এই পরামর্শগুলি দিতে পারেন, যে ছেলে মেয়েগুলি দেশের বাইরে গেছে, পড়াশোনা করতেছে, পাশাপাশি পড়ানোর চেষ্টা করতেছে, আপনারা তাদের কাছে পড়তে পারেন। আমার কাছে এই রিয়েলাইজেশনটা হয়েছে, আমি অনেক ছেলে মেয়েকে চিনি যারা আইএলটিএস পড়ায়, জিআরই পড়ায় এরকম খুব বেশি চিনি না, কিন্তু আইএলটিএস পড়ায় অনেক অনেক অনেক। তাদের স্কোর যে আহামরি ভালো, তারা যে আহামরি ভালো কোনো স্কোর করেছে এরকম না, কিন্তু তাদের এক্সপিরিয়েন্স লেভেল ওয়াও, ক্লিয়ার। সো তাদেরকে ফলো করতে পারেন, আপনার জার্নিটা আরো ভালো হবে। এরপর আছেন, পরের ধাপ হচ্ছে আইডেন্টিফাইং অপিনিয়ন্স অ্যান্ড ফ্যাক্টস। অপিনিয়ন্স কার? একটা হলো অথর, যিনি লিখছেন। ওকে, অথর যিনি প্যারাগ্রাফটি লিখছেন, পুরো প্যাসেজটি লিখছেন, অথবা তার নিজস্ব কোনো মত আছে, অপিনিয়ন আছে, এটা ওই লেখার ভেতরে অথর বিপরীত পক্ষকে দাঁড় করিয়ে দেয়। যেমন একটা উদাহরণ দিই, মনে করেন যে প্রথম আলোর একটা কলাম লিখেছে আসিফ নজরুল। ওকে, তো আসিফ নজরুল যখন লিখেছে তার নিজের একটা অপিনিয়ন আছে না? অবশ্যই আছে, যেটা আপনার বাংলা পড়লে বুঝেন, এই জন্য আপনারা প্রফিসিয়েন্ট ইউজার, বাংলাতে C1 C2 লেভেল আপনাদের, ক্লিয়ার। তো আপনি পড়লে বুঝেন যে হ্যাঁ, এইটা হলো আসিফ নজরুলের মত, আসিফ নজরুল এইটাই প্রতিষ্ঠা করতে যাচ্ছে এই লেখনীর মাধ্যমে। সে যদি ক্লিয়ারলি সেই কথাটা নাও বলে, তারপরও আপনারা বুঝতে পারেন যে ও এই লেখার মাধ্যমে কি বুঝাইতে চাইছে। এইটা হলো ওই অথরের অপিনিয়নটাকে ধরা, ওই আসিফ নজরুলের অপিনিয়নটাকে ধরা। এখন আসিফ নজরুল লেখার মাঝখানে কখনো কখনো উল্লেখ করে, মনে করেন যে সে বলল যে জামায়াতে আমির, কি জানি ওই লোকের নাম, কিছু একটা, অমুক এই কথাটি বলেছে, একে কাউন্টার দিয়ে বিএনপির নেতা সালাউদ্দিন ওই কথাটি বলেছে। তো দেখেন ওখানে ওই জামাত আর এই বিএনপির লোকের ভেতরে কাউন্টার দিল, দুজনের আলাদা আলাদা অপিনিয়ন, এবং দুজনের অপিনিয়ন দেওয়ার পাশাপাশি তারা, তাদের যদি আরো কিছু ডিটেলস লেখা থাকে, ওইটা হলো ফ্যাক্ট, ইনফরমেশন। আমি একটু আগে লেকচারের শুরুতে বলে এসেছি, কিন্তু ওইটা অথরের কথা না। সো ওইটা একজনের বক্তব্য, দ্বিতীয়টা আরেকজন, মনে করেন একজন হলো বব আর একজন হলো মাইক, তাহলে বব তার বক্তব্যটা কি, মাইক তার বক্তব্যটা কি, মাইক তার বক্তব্যের পাশাপাশি এক্সট্রা ইনফরমেশন, ফ্যাক্টস, ডিটেলস বলছে কিনা, বব এক্সট্রা ইনফরমেশন, ফ্যাক্টস, ডিটেলস বলছে কিনা, অথরের এখানে কোনো কথা আছে কিনা, নাকি অথর শুধু ওদের দুজনকে উল্লেখ করেই শেষ, পগার পার। এই জিনিসটা আপনাকে একটু একটু করে বুঝতে শিখতে হবে। একদিনে শিখে যাবেন? নট পসিবল, একদিনে কোনোদিনও শেখা সম্ভব না। প্রত্যেকটা লেভেল কমপ্লিট করতে হলে, আমি এদের এখানে স্ট্যান্ডার্ড যে একাডেমিক সিস্টেম সেটা আমি বলছি, তারা উইকলি 20 আওয়ার্স ক্লাস করে। ক্লাস করতে হবে হচ্ছে আপনাদের উইকলি 20 আওয়ার্স। হ্যাঁ, এরপরে বাসায় তো আপনাকে পড়তে হবে, শুধুমাত্র ক্লাস আওয়ারই হচ্ছে 20 আওয়ার্স। তো এটা যদি আপনি একটানা 3 মাস পড়েন, একটানা 3 মাস, কোনো গ্যাপ নাই,
তাহলে আপনার একটা লেভেল কমপ্লিট হয়। এটা হচ্ছে শুরুর দিকে B1 পর্যন্ত এই কথার সত্যতা আছে। তারপর থেকে 6 মাস লাগে। ওকে, B1 এর পরে, তার মানে B1 থেকে B2-তে যেতে 6 মাস, B2 থেকে C1-এ যেতে আরো 6 মাস। তার মানে B1 থেকে C1 আপনার হচ্ছে 5 থেকে, অথবা 5.5 থেকে, অথবা 4.5 থেকে ওই 7 পর্যন্ত বা 7.5 পর্যন্ত যেতে যে 6 মাস বা 1 বছর লেগে যায়, ডিপেন্ড করে। ক্লিয়ার? তো ঠিক তেমনি এখানে আপনাকে সময় দিতে হবে। আমি শুধু শেখাচ্ছি যে আপনাকে কি করতে হবে, পরবর্তীতে হাতে ধরে ধরে করাবো। ওকে, সো কি করতে হবে সেটা শেখাইতেছি, এটা আপনাকে এখন বাসায় প্র্যাকটিস করতে হবে, একদিনেই হবে না, প্র্যাকটিস করতে করতে। দ্যাটস ওয়াই আমি যা বলছি এই কথাটিকে ফলো করার চেষ্টা করবেন। ওকে, সো আমরা শিখলাম যে আইডেন্টিফাইং অপিনিয়নস অ্যান্ড ফ্যাক্টস, কোনটা অপিনিয়ন কোনটা ফ্যাক্ট এবং কোনটা অথরের অপিনিয়ন, এটা আপনাকে দেখতে হবে। সো বলছে ফ্যাক্ট হচ্ছে অবজারভেবল, চেকable, ওই যে একটা ইনফরমেশন যেটা পড়লেই দেখা যায়, দেখলেই বোঝা যায়, ঠিক আছে। আর অপিনিয়ন হচ্ছে ওই লোকের বিলিফ, অ্যাটিটিউড, জাজমেন্ট। সে তার বক্তব্য কোনটা সেটাই তার জাজমেন্ট, সেটাই তার বিলিফ, সেটাই তার অ্যাটিটিউড। তো ওখানে অথরের অপিনিয়ন যদি আসে তাহলে অথর কি বিলিভ করে, অথরের অ্যাটিটিউডটা কেমন, পজিটিভ অর নেগেটিভ, অথরের জাজমেন্টটা কি, সে ববকে ফলো করে অথবা মাইককে ফলো করে, অথবা দুজনের কাউকেই ফলো করে না, দুজনকেই জুতা পেটা করে, কোন অ্যাটিটিউডটা অথরে রয়েছে, এটা আপনাকে পড়ে বুঝতে হবে। স্লোলি স্লোলি শিখে যাবেন, চিন্তার কিছু নেই। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছে। ফ্যাক্ট, আমি কি বলেছি, আমার যে কথাগুলি, ছোট ছোট কথাগুলি, এটা আপনার মাথায় রাখবেন যদি অনেক ভালো রেজাল্ট করতে চান বা অনেক কিছু লাইফে আমূল পরিবর্তন করতে চান। ফ্যাক্ট আমি কি বলেছি, ইনফরমেশন। প্রত্যেকটা ফ্যাক্ট হলো এক একটা ইনফরমেশন, যেটাকে ডিটেলসও বলা যায়। ওকে, যেমন দেখেন, দি আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস, একটা তথ্য, ইনফরমেশন, এটাই হলো ফ্যাক্ট। ক্লিয়ার? আমার কথায় কখনো রং খুঁজে পাবেন না ইনশাল্লাহ, আশা করা যায়। মানুষ তো ভুল হতে পারে, কিন্তু নর্মালি আমি কোথাও রং এটা বলতে পারবেন না। তারপরও মানুষ ভুল হয়, আমারও ভুল হয়। এটা হয়তো বা অনেক কথা বলছি, পড়াইতেছি অথবা কোনো পেরেশানিতে আছে, কোনো একটা ভুল করে ফেলছি, নর্মালি ভুল হয় না। দেন আসেন অপিনিয়ন। প্যারিস ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি, অলসো এ ফ্যাক্ট। প্যারিস ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি, অলসো এ ফ্যাক্ট, বাট এটা চিরন্তন সত্য নয়। যেমন মোস্ট বিউটিফুল সিটি, এটা একটা প্যারাগ্রাফে ওই লেখকের ভাষ্যের অ্যাটিটিউডের উপরে ডিপেন্ড করবে। যেমন আমি যদি লিখতে যাই প্যারিস কেমন, আমি বলি ঢাকার মতো নোংরা, বুঝেন? তো তাহলে আমি বিউটিফুল বলবো না, তখন এটা ফ্যাক্ট নয়। কিন্তু এটা জাস্ট একটা ইনফরমেশন, ওকে ফ্যাক্ট, কিন্তু মেইনলি এটা কি, মেইনলি এটা হলো একটা অপিনিয়ন। বোঝা যাচ্ছে যে কেউ একজন বলেছে যে প্যারিস ইজ দি মোস্ট বিউটিফুল সিটি, এটা কেউ একজন বলেছে, অথবা অন্য কেউ বলেছে যে প্যারিস হলো দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা। অপিনিয়ন, এটা ফ্যাক্ট না। কিন্তু লেখনীর ভাষা অনুযায়ী হ্যাঁ এটাও একটা ফ্যাক্ট, কিন্তু মেইন বিষয়টা কি, মেইন বিষয়টা হলো এটা হলো অপিনিয়ন। এটা ওই অথরের অপিনিয়ন। আপনি পড়েই দেখেন যে দি আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস, এটা অথর লিখুক আচ্ছা না লিখুক, এটা ফ্যাক্ট, এটা ইনফরমেশন, এটা ডিটেলস, এটার কোনো পরিবর্তন করার সুযোগ নাই। এবং এইটা একজনের মত দিল না দিল, তাদের অপিনিয়নের অ্যাটিটিউড কেমন হলো, কিচ্ছুতে কিচ্ছু যায় আসে না। অপিনিয়ন ওই একজনের ভাষ্য। প্যারিস ইজ দি মোস্ট বিউটিফুল সিটি, এটা হয়তোবা ওই লোকের চিন্তা ভাবনা। যেমন আজকে আমি যখন পোস্ট দিয়েছি যে আপনারা আইএলটিএস রিডিং ক্লাসে জয়েন করবেন, তখন অন্য একজন এসে কমেন্ট করছে যে ভাই আপনি কোয়ান্ট পড়ানোর দরকার নাই, কোয়ান্ট আপনার কোয়ান্ট পড়ানো আমার পছন্দ হয় না, আপনি শুধু ভার্বালি পড়ান। অপিনিয়ন, তার অপিনিয়ন, আমি মানবো কি মানবো না আমার ব্যাপার, তার কাছে ভালো লাগেনি তার মানে কি আরো 100 জনের কাছে ভালো লাগেনি? নট পসিবল। এখানে আপনারা অনেকেই ক্লাসে জয়েন করেছেন, কারোর কাছে মনে হবে যে ওয়াও ক্লাসটা ওয়াও ছিল, কারোর কাছে মনে হবে টোটালি ড্যাব থিং। সো অপিনিয়ন, সো ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে অপিনিয়ন কোনটা। ওকে, এরপর আসেন সিগন্যাল ওয়ার্ডস ফর অপিনিয়ন। নট এভরি টাইম, আমি জাস্ট একটা এখানে এক্সাম্পল তুলে ধরেছি, নট এভরি টাইম, নট এভরি টাইম, আমি জাস্ট এক্সাম্পল তুলে ধরেছি আপনাদের ফ্যামিলিয়ারিটি আনার জন্য। আই থিঙ্ক, আই বিলিভ,
ইট সিমস, প্রবাবলি, আনফরচুনেটলি, এই শব্দগুলি দ্বারা অপিনিয়ন মোটামুটি বোঝা যায়, পার্মানেন্টলি না। কিন্তু লেখার ভেতরে এগুলি যদি আপনি পান যে ইট সিমস ব্লা ব্লা ব্লা, প্রবাবলি, হ্যাঁ প্রবাবলি ইট কুড বি ব্লা 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 ব্লা, আনফরচুনেটলি উই ডিডন্ট ডু দ্যাট ব্লা 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 ব্লা। সো এই সিগন্যাল ওয়ার্ডগুলি আপনার অপিনিয়নের ক্ষেত্রে প্রযোজ্য হয়। নর্মালি এগুলি থাকে বললে বোঝা যায় যে সেটা অপিনিয়ন। এছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ লিমিটেড এই কয়েকটা শব্দ না, এছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে, পড়তে গেলে বোঝা যাবে আর কি। ওকে, এখন হচ্ছে টাস্ক। আপনার বাসায় কাজ কি, আপনার প্রবলেমগুলি কি কি আমরা দেখেছি, প্রবলেমগুলি আইডেন্টিফাই হয়েছে, এখন ঔষধ দিতে হবে। এখন অ্যান্টিবায়োটিক হোক অথবা প্যারাসিটামল হোক, যেটাই হোক, এখন আপনাকে ঔষধ দিতে হবে যেটাতে কাজ করবে। তো এখানে ঔষধ হলো আপনি, কিন্তু সেই ঔষধের লিস্ট বা নাম হলো এটা। সেটা কি? শর্ট সেন্টেন্সেস ইনটু ফ্যাক্ট অপিনিয়ন। আপনি একটা প্যারাগ্রাফ যখন পড়ছেন, সেই প্যারাগ্রাফে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করেন আ, আ, এই সেন্টেন্সটা কি ফ্যাক্ট নাকি এই সেন্টেন্সটা অপিনিয়ন। আচ্ছা, অপিনিয়ন যদি হয় তাহলে আমি ভালো করে পড়ি, এটাকে আদৌ কোনো অপিনিয়ন বোঝাচ্ছে? ভাই আজকে যেভাবে বললো তাতে মনে হইতেছে না এই সেন্টেন্সটা একটা অপিনিয়ন, এটা একটা ফ্যাক্ট। আরেকটা সেন্টেন্স, এটা কি ফ্যাক্ট? না না, এখানে তো বলেছে ইট সিমস ব্লা ব্লা ব্লা, অপিনিয়ন। ক্লিয়ার? সো আপনি বাসায় যখন পড়ছেন তখন সর্ট আউট করার চেষ্টা করেন যে কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন। অপিনিয়ন স্পটিং ইন ব্লগস অ্যান্ড অ্যাডস, মানে এক্সট্রা আরো পড়ার কথা। আপনারা অনেক সময় অনেকে আছেন যারা ব্লগ পড়ে রেগুলার, কারো না কারোর ব্লগ পড়ে। আর কেউ কেউ আছে তারা জীবনেও কোনোদিন ইংলিশ ব্লগ কেন বাংলা ব্লগেরও ধারে কাছে পৌঁছায় না। কেউ কেউ আছে, অথবা কোনো অ্যাডস এর বিজ্ঞাপন দেখলেন বা সেই সমস্ত জায়গাতে, সেখানে অপিনিয়ন আছে কিনা বোঝার চেষ্টা করেন। এবং আপনি ইয়েস নো নট গিভেন এটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করেন, কারণ এই জিনিসটাতে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন ইয়েস নো নট গিভেন আপনি খুব ভালোভাবে আনসার করতে পারবেন। এই একটা জায়গায় অপিনিয়ন এবং ফ্যাক্টস এটা যদি আপনি ধরতে পারেন, বিলিভ মি, আপনার ইয়েস নো নট গিভেন একটাও ভুল হবে না। এবং ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, এটার উপরে আমার ইউটিউবে, জিআরই অ্যান্ড আইএলটিএস বাংলা ইউটিউবে সুন্দর করে কয়েকটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন, বন্ধু বান্ধবদের দেখাবেন। এত সুন্দর করে উপস্থাপন করা আছে, ভুল হবার কোনো সুযোগ নাই। কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো আপনার ভুল হবে। ওকে, পরে দেখো এই বিষয়টা নিয়ে, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, এইটা নিয়ে আমরা অনেক কথাবার্তা শুনেছি। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, আহা, যে কোনো কোচিং সেন্টার, যে কোনো টিউটরের কাছে গেলেই হ্যাঁ স্কিম করতে হবে, স্ক্যান করতে হবে, কিন্তু জিনিসটা আসলে কি? আসেন এটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে জিনিসটা আসলে কি। স্কিমিং, স্কিমিং হচ্ছে রিডিং ফার্স্ট টু গেট দি মেইন আইডিয়া। রিডিং ফার্স্ট, প্রবলেম হলো আমরা তো এখনো এতটা ফাস্ট পড়তে পারি না, আমরা এখনো এতটা ফাস্ট পড়তে পারি না মেইন আইডিয়া ধরার জন্য। স্কিমিং, স্ক্যানিং, সার্চিং কুইকলি ফর স্পেসিফিক ইনফরমেশন। এখন এটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এটা হচ্ছে আপনার একটি প্যারাগ্রাফ। হুম, এই প্যারাগ্রাফে যদি আপনি শুধু পড়ে যান, সেটা হলো স্কিমিং, তাড়াতাড়ি করে পড়ে গেলেন, শুধু শুধু পড়ে গেলেন, সেটা হলো আপনার স্কিমিং। শুধু পড়ে যাওয়াটা, সেটা কি? স্কিমিং। এখন আপনার এই পাশে কোশ্চেন দেওয়া আছে। হুম, কোশ্চেনে একটা নাউন ফ্রেজ দেওয়া আছে, সেটা হলো নটরডেম ক্যাথেড্রাল ইন 996। এই তথ্যটাকে আপনি প্যারাগ্রাফ ওয়ান, আপনি এখানে আন্ডারলাইন করে আসছেন, নটরডেম ক্যাথেড্রাল 1996, সরি 996। এখন এইটাকে এসে এইখানে খুঁজবেন, তাহলে মাথা নাড়ায় যেটা খুঁজছেন ওইটা হলো স্ক্যানিং। স্ক্যানিংটা কখন লাগে? লাগে রে ভাই, লাগে কতকগুলি কোশ্চেনের ক্ষেত্রে শুধুমাত্র স্ক্যানিং করলে সহজে আনসার পাওয়া যায়। এটা দরকার কখন?
টেবিল কমপ্লিশন, নোটস কমপ্লিশন। এইখানে আবার কেউ কেউ তো একেবারে মানে গ্যাপ ফিল বলে এটা দুনিয়ার যত ব্লাঙ্ক আছে সব গ্যাপ ফিলের আন্ডারে ফেলাই দিছে আপনাকে। এর যে কত বড় একটা খারাপ দিক রয়েছে আপনাকে নর্মালি একটা বলি। একজনের নাম হলো অনন্ত, আরেকজনের নাম হলো হাসিব। এখন দুজনেই উত্তর পাড়াতে থাকে, দুজনেই উত্তর পাড়াতে থাকে। এখন যদি তারা পাশাপাশি চেয়ারে বসে থাকে, আর আমি যদি বলি এই উত্তর পাড়ারটা এদিকে আয়, তো কথা সত্য, দুইজনেই উত্তর পাড়ার পাবলিক, কিন্তু দুজন দ্বারা তাদেরকে পারফেক্টলি ডিফাইন করা যায় না। সো যখন আপনি কাউকে পারফেক্টলি ডিফাইন করতে পারছেন না, আপনার আউটপুট ভালো হবে না, আপনার আউটপুট ভালো হবে না। দ্যাটস ওয়াই যেটা যে ধরনের কোশ্চেন, তা না হইলে আইএলটিএস প্রতিষ্ঠানই কেন নিজেরাই নাম দিয়েছে কোনটা নোটস কমপ্লিশন কোনটা টেবিল কমপ্লিশন, কেন তারা নাম দিয়েছে? নর্মালি তারা সবকিছু মিলাই তো গ্যাপ ফিল বলতে পারতো, বলে নাই তো, আলাদা আলাদা তো নাম দিয়েছে। তো নাম দিয়েছে মানে তার সেই টেস্টটা, সেই কোশ্চেন প্যাটার্নের আপনার থেকে কিছু টেস্ট করার অ্যাবিলিটি ওই কোশ্চেনে রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। ক্লিয়ার? সো যাকে যার নাম, তাকে সেই নামে ধরে ডাকবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার কাছে কোশ্চেন সলভ করার আরো সহজ হয়ে যাচ্ছে। তো এই স্কিমিং এবং স্ক্যানিং এটা হচ্ছে আপনার নোটস কমপ্লিশন, টেবল কমপ্লিশন এই জায়গাটাতে ব্যাপক আকারে লাগে। যখন আমি সামনে প্রত্যেকটা কোশ্চেনে পার্ট বাই পার্ট ধরে ধরে দেখাবো, তখন আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই জায়গাটাতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা লাগে, এটা ওইখানে লাগবে, নোটস কমপ্লিশন, টেবল কমপ্লিশন। আর একটা হচ্ছে ফ্লো চার্ট কমপ্লিশন, এই জায়গাটাতে এই অ্যাবিলিটিটা স্ক্যানিং এটা খুব ভালোভাবে লাগবে। ওকে, এখন আপনাকে বাসায় কিভাবে প্র্যাকটিস করতে হবে এটাকে তো ইমপ্রুভ করতে হবে, কারণ নোটস টেবল ওখানে তো 7-8 মার্কস থাকে, কমসে কম 6 মার্কস বা 5 মার্কস তো থাকে। সো ওই 5 মার্কস তো আমাকে নিতে হবে, তাই না? কম সময়। এখন আপনারা বলেন আরে আমি তো টেবিল কমপ্লিশন পারি, এটা সহজে পারা যায়। না, পারা গেলে হবে না। আপনি পারেন 8 মিনিটে, 9 মিনিটে পারেন, কেউ কেউ 10 মিনিটে পারেন। প্রবলেম হলো যে কোশ্চেন 3 মিনিটে, 4 মিনিটে বা ম্যাক্সিমাম 5 মিনিটে সলভ করা যায়, সেটাতে যদি আপনি 3 মিনিট এক্সট্রা টাইম দেন, ওই 3 মিনিটের লস, সরি, ওই 3 মিনিটের লস কোথায়? প্যাসেজ নাম্বার 3-তে, যেখানে যাবে আপনি আরো দুটো কোশ্চেন আনসার করতে পারবেন না। দ্যাটস দি থিং। আপনি শুধু পারেন মানে এই না যে আপনাকে সেটা ইফিশিয়েন্টলি ইউজ করতে হবে। সো প্রথম কাজ হচ্ছে, হ্যাঁ আমি এখন পারি, এরপর হচ্ছে সেটাকে আরো বাড়ানো, যাতে আমি কম সময় সেটাকে আনসার করতে পারি। আদারওয়াইজ টাইম ম্যানেজমেন্ট তো আপনি করতে পারবেন না। সো টাইম ম্যানেজমেন্ট আমি শেখাবো সামনে, সব আছে ক্লাসে, আমি সব রেডি করে রাখছি। তো আমি পরপর হয়তো দেখানোর চেষ্টা করব। তো আপনার বাসায় কাজ কি? আপনার বাসায় কাজ হচ্ছে 60 সেকেন্ড স্কিম চ্যালেঞ্জ। হ্যাঁ, আপনি যে কোনো প্যারাগ্রাফে আপনি নেন না কেন, আপনি কেমব্রিজের যে কোনো একটা বই নেন, বই নিয়ে যে কোনো একটা প্যারাগ্রাফ ওপেন করেন রিডিং এর। এখন আপনি টার্গেট নেন, এই যে আমার স্টপ ওয়াচ অথবা মোবাইল ফোন, 60 সেকেন্ড শুরু হলো, একটা প্যারাগ্রাফ আমি 60 সেকেন্ডসের ভেতরেই শেষ করবো। দ্যাটস ইট। এবং আমি যেন মানে বুঝি, মোটামুটি হলেও যেন বুঝি, আমাকে হোল পিকচার আইডেন্টিফাই করতে হবে না, আমি যাতে পুরো প্যারাগ্রাফটা পড়ে অ্যাট লিস্ট কি বলেছে টপিকটাতে আমি যেন একটু হলেও বুঝি, এইটা চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। ওকে, তাহলে আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফ নেবেন, টাইমার 60 সেকেন্ডস, তার ভেতরে পড়তে পারছেন কিনা। সো এভাবে আপনাকে ফাস্ট রিডার হইতে হবে। আমি একটু আগেও বলেছি, এখনো বলছি, আপনি একবারে সব দক্ষতা আপনার ভেতরে চলে আসবে না, যেগুলি দেখাইতেছি এটা একটা একটা করে প্র্যাকটিস করার চেষ্টা করেন। ওকে, সো 60 সেকেন্ডস স্কিম চ্যালেঞ্জ এটা আপনাকে নিতে হবে। ইনফরমেশন হান্ট, সেটা কি? আপনি ডেট, নাম্বার, ওই যে একটু আগে দেখালাম 996, অথবা নটরডেম ক্যাথেড্রাল, নাউন, নাউন ফ্রেজ, নাউন, নাউন ফ্রেজ, ডেট, নাম্বার, এগুলি কোথায় কি বলা আছে, এটা আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। এটা 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 আপনার টার্গেট রাখতে হবে, এটাও আপনি 60 সেকেন্ডসের ভেতরে ট্রাই করবেন। এরপর আসেন সার্কেল মেইন আইডিয়া ভার্সেস এক্সট্রা ইনফো।
দ্যাট মিনস সাপোর্টিং ডিটেলস। সো মেইন আইডিয়াটা ঠিক কোথায় আপনি পেয়েছেন সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন, প্লাস এক্সট্রা ইনফরমেশন যেখানে আছে সেটাকেও আপনি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন। সরি। সো এই দুটি কাজ আপনাকে ভালোভাবে করতে হবে, ওকে? এরপর আরেকটু কঠিনের দিকে যাব। আমি বললাম না লেভেল অনেকগুলি আছে, 5, 5.5, 6, তাই না? অথবা 5.5, 6, 6.5, আছে না, অনেকগুলি ধাপ আছে না? তো যখন আমার লেভেল আরো বাড়াইতে চাইবো, তখন আসবে আমি একটা লেখায় ইনফারেন্স, এটা ধরতে পারি কিনা, ইনফারেন্স। এবং এখন থেকে জিআরইর লেভেল আসা শুরু হয়েছে। তাহলে চিন্তা করেন যে আইএলটিএস থেকে জিআরইটা কতটা টাফ। হুম। তো ইনফারেন্স লেভেল মানে জিআরইর লেভেল এখান থেকে টুকটুক করে শুরু হলো, ওকে? সো এখন আসেন তাহলে ইনফারেন্স বলতে আমরা কি বুঝি নর্মালি। একটু আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনি যখন কারো একটা লেখা পড়েন, মনে করেন যে আসিফ নজরুলের আপনি কোনো লেখা পড়লেন, পড়বার পরে ওই ব্যাটা কি বোঝাইতে চাইছে তার যদি অপিনিয়ন নাও থাকে, কিন্তু সে কার পক্ষ নিল অথবা কার বিপক্ষে নিল এটা যে আপনি লেখা পড়ে বুঝতে পারেন, ওই বুঝতে পারাটা হলো ইনফারেন্স। ওই বুঝতে পারাটাই হলো ইনফারেন্স। সেটা কি আসেন দেখি। আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ ইমপ্লাইড, কি বলতে চাওয়া হয়েছে, বাট নট ডিরেক্টলি স্টেটেড, সোজাসুজি লেখা নেই। আপনাদের সমস্যা কি? আপনারা তো চান যে আমার প্যারাগ্রাফে সব সোজাসুজি কথাবার্তা লেখা থাকবে, তা তো লেখা নেই। মাথা চুলকায় চুল ছিঁড়ে ফেলার মতো উপক্রম, ঝামেলা এখানে, ওকে? সো ইনফারেন্স কি, কি বলতে চেয়েছে অথর, এটা আপনি বুঝতে পারেন। সেটা ডিরেক্টলি স্টেটেড থাকে না, তার অর্থ হচ্ছে আপনার রিডিং প্যাসেজে সব যে ডিরেক্টলি স্টেটেড থাকবে সে কথার কোনো সত্যতা নাই। তো আপনাকে পড়ে এটাও আমলে নিতে হবে যে এই লেখক কি বোঝাতে চেয়েছে, এই প্যারাগ্রাফটা কি বোঝাতে চেয়েছে, এই প্যাসেজটা কি বোঝাতে চেয়েছে, এইটা আপনাকে ইনফার করতে হবে। যদি আপনি করতে পারেন, গুড, আপনার আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। কিভাবে হবে আমি আস্তে আস্তে সামনে আরো দেখাবো, আমি তো প্রুফ দিয়ে দেখাবো, কোনো অসুবিধা নেই, ওকে? একটা এক্সাম্পল দেখেন। শি টুক অ্যান আমব্রেলা, সে একটা ছাতা কি করেছিল, নিয়েছিল। গুড। অলদো দি স্কাই ওয়াজ ক্লিয়ার। তাহলে আপনি ইনফারেন্সের অংশ আপনি নাই পড়েন, বা আপনি হয়তো এতক্ষণ পড়ে ফেলেছেন, তাইলে ঝামেলা হইল কি? তাহলে মনে করেন যে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমি আমার ওয়াইফকে বললাম যে "এই, আজকে ছাতাটা দাও তো, নিয়ে যাই।" আমার ওয়াইফ বলতেছে না না, আকাশ তো ক্লিয়ার। আরে না রে না, দাও ছাতাটা, দাও, নিয়ে যাই। কেন? দুটো হতে পারে। এক, অনেক রৌদ্র হতে পারে, ওকে আমি ছাতা নিব। দুই, আমি ওয়েদারে বা অন্য কোনো উপায়ে আমি আজকে দেখছি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই যে মেইন কথা থেকে আমি ইনফার করলাম যে কেন এটা আমি চাইলাম, এটা হলো ইনফারেন্স। তো আপনি যখন কোনো লেখা পড়ছেন, পড়ার সাথে সাথে আপনাকে এটাও ইনফার করার চেষ্টা করতে হবে যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে। আদারওয়াইজ কিছু জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন। তার ভেতরে আছে হচ্ছে সামারি কমপ্লিশন, উইথ ক্লু অথবা উইথাউট ক্লু। উইথাউট ক্লু হলে মোটামুটি একটু মজা আছে, কিন্তু যদি উইথ ক্লু হয় তাহলে ঝামেলা আছে। হুম। আর আসবে হচ্ছে এমসিকিউ এর কিছু কিছু কোশ্চেনে, এমসিকিউ এর কিছু কিছু কোশ্চেন। সো এই ইনফারেন্স বোঝাটা অত্যন্ত জরুরি। আমাদের কি দরকার? প্রিসিজন। একটা কোশ্চেন ভুল মানে ব্যান্ড লেভেল কমে যাওয়া, একটা কোশ্চেন ভালো পারা মানে ব্যান্ড লেভেল বেড়ে যাওয়া। সো আপনি যত ব্যান্ড লেভেল বাড়াইতে চাইবেন, তত প্রত্যেকটি কোশ্চেন টাইপকে আপনাকে এমফেসাইজ করতে হবে। আমি বোধহয় বোঝাইতে পেরেছি। তাহলে এটা কেন দরকার আমি বোঝাইতে পেরেছি। এবং এটার প্রয়োগ জিআরইতে আরো বেশি দরকার, আরো আরো বেশি দরকার, অনেক বেশি দরকার, ওকে? সো কমন প্রবলেম, আমরা স্টুডেন্ট যারা আছে আমাদের আসলে প্রবলেমটা কি হয়?
প্রবলেমটা এটা হয়, টু লিটারাল রিডিং, আমরা জাস্ট পড়ি, উই আর জাস্ট রিডার। না বাবা, আমরা এই পর্যন্ত শুধু পড়ি, বিপদ। আমরা যদি শুধু পড়ি তাহলে বিপদ। দুই, ইগনোরিং টোন অর মুড, ওই লেখক, আমরা তো একেবারে প্র্যাকটিসই করতে চাই না, আমরা তো চাই যে আমরা খালি পরীক্ষা হলে যে বসবো, বাবা আমার এমনি রিডিং এর 8 আসবে, আমার সব অটো হয়ে যাবে, আমার 30 মিনিটে সব আনসার করে ফেলবো, 30 মিনিটে 40টা আনসার করবো, আমার 40টা 39টা কারেক্ট হবে। আমরা তো এইটা চাই, তাই না? আমাদের তো পড়তেই ভালো লাগে না, প্র্যাকটিস করতেই ভালো লাগে না, সমস্যা এটা। পড়ার কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ওকে? সো পড়তে পড়তে দেন আমার রুলসগুলি ফলো করতে করতে আপনি ফাইন্ড আউট করতে পারবেন টোনটা কি, মোডটা কি, ওকে? সো এইটাকে যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, ভালো। আর যদি ইগনোর করেন, এই কোশ্চেনের আনসার আপনি করতে পারবেন না। ক্লিয়ার? ওকে। কনফিউজিং প্রেডিকশন উইথ ইনফারেন্স, কখনো কখনো প্রেডিক্ট করা আছে যে হ্যাঁ এইটা প্রেডিক্ট, প্রেডিক্ট আর ইনফারেন্স দুটো এক জিনিস না। প্রেডিকশন, ওই যে আমি বললাম দুটো, হয় রোদ হতেও পারে, নতুবা বৃষ্টি হতে পারে, প্রেডিকশন। ইনফারেন্স হলো তথ্য অনুযায়ী, এখানে তো শুধু একটা সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া, যার কারণে আমাকে প্রেডিকশন করতে হয়েছে, কিন্তু দুটো প্রেডিকশনই ইনফারেন্স। কখনো কখনো ওখানে প্রেডিকশন লেখা আছে, প্যাসেজেই প্রেডিকশন লেখা আছে, তো আপনি মনে করছেন এই প্রেডিকশনটা ইনফারেন্স না, ওই লেখা দ্বারা কি বোঝানো হয়েছে, নট ডিরেক্টলি স্টেটেড, কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। ডিরেক্টলি প্যাসেজে লেখা নেই, প্রেডিকশন প্যাসেজে লেখা আছে, তো ওইটা ইনফারেন্স না। বুঝিয়েন, ওইটা ইনফারেন্স না। ইনফারেন্স হচ্ছে নট ডিরেক্টলি, অনেকে বলে ডাইরেক্টলি স্টেটেড, ডিরেক্ট প্যাসেজে বলা নাই, পড়ে আপনাকে বুঝতে হবে শুধুমাত্র ওইটাই ইনফারেন্স, বাকি কোনোটা ইনফারেন্স নয়, বাকি ওখানে সব লেখা আছে, ওই প্যাসেজে সব লেখা আছে। ক্লিয়ার? তো এখন আপনাকে হাউ টু বিল্ড ইট এখানে লিখেছি, ওকে? টাস্ক না, টিপস না, স্ট্র্যাটেজি না, হ্যাঁ? কিভাবে আপনি আপনার ভেতরে এই অ্যাবিলিটি আস্তে 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 বিল্ড আপ করতে হবে, এই অ্যাবিলিটি বিল্ড আপ করতে হয়, এমনি এমনি হয় না, ঠিক আছে? শুধু প্র্যাকটিস করলে হয় না, এটা অ্যাক্টিভলি বিল্ড আপ করতে হয় নিজের ভেতরে। তো তার জন্য কি করতে হয়? রিড মিনি ডায়লগস, ছোট ছোট একটু করে পড়েন, এবং পড়ার সাথে দেখেন যে হ্যাঁ এখান থেকে আমি কিছু ইনফার করতে পারি কিনা। যেমন মনে করেন আপনাকে একটা সাবজেক্ট এরকম বলেছে যে বে অফ বেঙ্গলে আপনার রয়্যাল বেঙ্গল টাইগারের পরিমাণ দিনকে দিন কমে যাচ্ছে। তো আপনাকে ডিরেক্ট একটা সেন্টেন্স বলেছে, আপনি এখান থেকে অনেক কিছু ইনফার করতে পারেন, অনেক কিছু বুঝে নিতে পারেন। হ্যাঁ এরকম হতে পারে যে আপনার বন্যার পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে, হ্যাঁ প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে, যার কারণে বাঘেরা তো এত পানির ভেতরে থাকতে পারবে না, তো কমে যাচ্ছে এক। আবার আপনি বুঝতে পারেন যে প্রচুর পরিমাণে শিকার করা হচ্ছে, বাঘ শিকার করা হচ্ছে, যার কারণে পরিমাণ কমে যাচ্ছে। আবার আপনি বলতে পারেন আরে প্রচুর পরিমাণে তো গাছপালা কেটে ফেলছে, বন উজাড় করে ফেলছে, তো ওরা থাকবে কোন জায়গায়? প্রত্যেকটাই ইনফারেন্স। এটা যেহেতু প্যাসেজে লেখা নাই, তাই ইনফারেন্স। কিন্তু যদি প্যাসেজে লেখা থাকতো এর কোনো একটা, তাইলে হয়তো প্রেডিকশন, ওটা ইনফারেন্স না। ইনফারেন্স আমি ভালো করে বোঝাই, আপনি ভালো করে বুঝেন, প্যাসেজে ডিরেক্টলি লেখা নাই, কিন্তু লাইনটা পড়ে আপনি কিছু একটা অনুমান করতে পারেন, প্রেডিকশন করতে পারেন, ওইটা ইনফারেন্স। কিন্তু ওই প্রেডিকশনটাই যদি লেখা থাকে, তাহলে সেটা আর ইনফারেন্স না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন, আমি যথেষ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি। তার মানে প্যাসেজে যদি লেখাই থাকে, তাহলে ভাই ইনফারেন্স না, ওটা লেখাই আছে। ও ব্যতীত আরো কি কি হইতে পারে, ওইটা হলো ইনফারেন্স। ও ব্যতীত আরো কি কি হতে পারে, ওই যে ভিজুয়ালাইজ সিচুয়েশনস, পরেরটা, আরো কি কি ঘটনা ঘটতে পারে, ওইগুলি হলো ইনফারেন্স। আমি বেশ ইফোর্ট দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড আরেক ধরনের কোয়েশ্চেন আছে সেন্টেন্স কমপ্লিশন উইথ ক্লুজ। সেন্টেন্স কমপ্লিশন একটা কোয়েশ্চেনও আছে, ওই সেই সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেনটাও আনসার করবার জন্য এই অ্যাবিলিটিটা খুব ভালো। তো আপনি যখন অনেক ভালো স্কোর করতে চান, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট 8, 7.5, 8.5, 9, এই স্কোরগুলি, তার মানে কোনো কিছুই তো আমাদের বাদ দেওয়া যাবে না। এবং আমি বলেছি আমাদের এই কোর্সটা আস্তে আস্তে কমপ্লিট করতে পারলে পরে আপনাদের পুরো লাইফটাতে একটা আমূল পরিবর্তন আসবে। সো কোনো জিনিসই তো ছেড়ে যাওয়া যাবে না, আপনাকে প্র্যাকটিস করতে থাকতে হবে। ক্লিয়ার? সো আজকে মনে হয় আমি
ওকে, এই স্লাইডটা দিয়ে শেষ করি। কমন প্রবলেমস অ্যান্ড হাউ টু ওভারকাম দেম। এই স্লাইডটা দিয়েই আমি আপনাদেরকে শেষ করি আর কি। তাহলে এতক্ষণ ধরে আমরা যা কিছু পড়াইলাম এর পরেও একটা কিছু কমন প্রবলেম আমাদের থাকে, তার ভেতরে যেমন রিডিং টু স্লোলি। হ্যাঁ, তো এটার জন্য আমি ক্লাসের শুরু থেকেই বলেছি যে আস্তে আস্তে একটু একটু করে প্র্যাকটিস করতে থাকতে হবে। 60 সেকেন্ডস চ্যালেঞ্জটা নিতে হবে। স্কিমিং, স্ক্যানিং, এটার জন্য যা বলেছি সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনার ভালো হয়ে যাবে। নট আন্ডারস্ট্যান্ডিং কি ওয়ার্ডস, এটা নিয়ে পরবর্তীতে আরো কথা বলবো আর কি। আমাদের দেশে বহুত হাজারো মেন্টর আছে, কি ওয়ার্ডস বলে বলে একেবারে সব খেয়ে ফেলেছে। কি ওয়ার্ডসটা যে আসলেই কি, এইটাই আমরা এখন পর্যন্ত বুঝি নাই। সো এটা নিয়ে আমি হয়তো পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো যে কি ওয়ার্ডসটাই আসলে কি। ঠিক আছে, আমি আলোচনা করবো, চেষ্টা করবো, কোনো অসুবিধা নাই। হুম হুম। কনফিউজিং সেন্টেন্স স্ট্রাকচার আপনারা যদি ভালো করতে চান নেক্সট ক্লাসে এবং লাইফেই, তাহলে আমি বলবো আপনারা যে কোনো গ্রামার বই একটু ওপেন করে একটু সেন্টেন্স স্ট্রাকচার, সেটা হতে পারে কমপ্লেক্স, কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল, এছাড়া অন্যান্য ধরনের সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স, অথবা কোথায় মডাল ভার্বস ইউজ করা হয়েছে। মডাল ভার্বস বলতে মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, এটা কোথায় কোথায় ইউজ করা হয়েছে, অথবা ইউজ টু, এই জিনিসগুলি কোথায় কোথায় ইউজ করা হয়েছে, এইগুলি আপনি বাসায় একটু দেখে রাখতে পারেন এবং খাতায় নোট করতে পারেন পড়ার সাথে। এগুলি খুবই খুবই উপকারী এবং এটা খুবই কাজের, এটা আপনার কাজে লাগবে। এরপর হচ্ছে নট সিইং দি বিগ পিকচার, যেটা মেইন আইডিয়া নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং ওখানে আমি বলেছি যে আপনারা আসলে পড়বার সময় বিগ পিকচারটা ক্যাপচার বা গ্রাস বা ক্যাচ করার চেষ্টা করেন না, যার কারণে অসুবিধাটা হয়। নর্মালি ওই জায়গাটাতে আপনারা ইমপ্রুভ করার চেষ্টা করেন, ঠিক যেভাবে যেভাবে বলছি এভাবে। তাহলে আপনার এই কমন প্রবলেমগুলিকে আপনারা একেবারে এনকাউন্টার করতে পারবেন এবং আশা করা যায় যে অনেক ভালো স্কোর করতে পারবেন। এরপরে আমাদের টু অনেকগুলি রয়েছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, স্কিল টেস্টেড রিডিং, সব ধরনের কোয়েশ্চেন টোয়েশ্চেন আইএলটিএস এর। সো পরবর্তী ক্লাসটাতে আমরা ও বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অনেক 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 কথাবার্তা জমে আছে। নর্মালি 1 মাস সময় লাগবে হয়তো বা সব কিছু ধরে ধরে টু দি পয়েন্টে সব কিছু বোঝাই দিব আমি, সেই সাথে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ভালো রকমের একটা কনফিডেন্স আপনাদের ভেতরে বিল্ড আপ হয়ে যাবে। ওকে, সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। কারোর যদি কোনো কিছু ফিডব্যাক দেবার ইচ্ছা থাকে তাহলে আমি যে পোস্ট দিয়েছিলাম ওই পোস্টটাতে আপনারা কমেন্ট করতে পারেন। ওকে, সো আমি হয়তো বা আপনাদের দেখে নিয়ে সেই অনুপাতে নেক্সট ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ক্লাসটি এরকমই, কালকে সন্ধ্যা 7:30টায় হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে পরবর্তী ক্লাসে।